পেরু? পেরু তো একটা দেশের নাম। লোকের নামও হয়। ভুটান মানে লোকের নাম হতে পারে, পেরুর নামে ডিটেকটিভ হতে পারে না কেন? না তা নয়, কিন্তু সে কি সুপার হিরো? নিশ্চয়ই 6 ফুটের ওপর লম্বা হবে। সিঁড়ির আওয়াজ শুনে কে আসছে সেটা বলে দিতে পারবে। আর ফেলুদা আর ব্যোমকেশের কপিক্যাট, মানে একেবারে চটপটে মিক্সচার হবে, তাই তো? না, এর কোনোটাই নয়। সে একজন অলস খামখেয়ালি লোক, প্রচুর মিথ্যে কথা বলে বেড়ায়। অনেক গল্পে সে নেইও, কিন্তু না থেকেও সে আছে। আর হ্যান্ডস কে আছে? 3 মাস্কেটিয়ার্স নিশ্চয়ই। না না, একজন বোকাশোকা বিমার এজেন্ট, নাম উপেন্দা। তদন্তের মাঝপথে আবার কখনো পেরু তাকে ছেড়ে পালিয়েও যায়, মানে অস্থির ব্যাপার স্যাপার আর কি। এত গোয়েন্দায় ভরে গেছে চারিদিক। আচ্ছা, ওর স্পেশাল কিছু আছে? না, তবে ওর একটা কুখ্যাতি আছে। ওর পুরো গল্প শোনার পর ওনাকি লোকের মাথার উপর ভর করে। কথাটা কতটা সত্যি অবশ্য বলতে পারবো না, সেটা বোঝার জন্য পেরুর আজকের গল্পটা শুনতে হবে, শুধুমাত্র নিশিডাক গল্পের আড্ডায়। নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি এতক্ষণে বুঝতে পেরে গেছো যে কার কথা বলছি। চলে এসেছি আরও একবার আমাদের গল্পের আসর মাতিয়ে রাখা পেরু উপেন্দা সিরিজের পরবর্তী গল্প নিয়ে। সুলেখক ঋক প্রসাদ বিশ্বাসের কলমে আজকের গল্প বিকাশ বর্ধন অন্তর্ধান রহস্য। আজকের এই গল্পটি নেওয়া হয়েছে পেরু উপেন্দা অবনিবাস প্রথম খণ্ড থেকে। বইটি 2023 সালের অক্টোবর মাসে অস্তিত্ব প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। পেরুর ভূমিকায় ব্রতদীপ, গল্প পাঠ এবং উপেন্দার চরিত্রে আমি জয়দীপ। বিভিন্ন ভূমিকায় রয়েছে প্রীতম, নীল, বর্ণালী, কুনাল, পূজা এবং জয় সরকার। শব্দগ্রহণ ও আবহে আমি জয়দীপ, পোস্টার ডিজাইন শ্রাবর্ণ। তো চলো আজকে শুরু করা যাক নিশিডাক গল্পের আসর। সুলেখক ঋক প্রসাদ বিশ্বাসের কলমে আজকের ডিটেকটিভ গল্প বিকাশ বর্ধন অন্তর্ধান রহস্য। মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিসে আমার এক মক্কেলের সঙ্গে দেখা করতে গেছিলাম। উদ্দেশ্য ছিল ওনার হাত থেকে একটা চেক নিয়ে নেওয়া, তারপর সেই চেকটা ব্যাংকে গিয়ে জমা করা। আগের কেসটা শেষ হওয়ার পর হাতে বেশ কিছুদিন নতুন কোনো কেস নেই, তাই আমি আমার ইন্স্যুরেন্সের দালালির কাজে আবার পূর্ণ উদ্যমে লেগে পড়েছি। পেরু বলছিল ও প্রেসের অফিসে যাওয়ার পথে ওর এনফিল্ড বাইকে আমাকে নামিয়ে দেবে। তারপর দিলও তাই। কর্পোরেশন অফিসের দোরগোড়ায় আমাকে বাইক থেকে নামিয়ে দিয়ে বলল, তোমার কতক্ষণ লাগবে? এই মিনিট 5। কেন, অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে নাকি? না, অফিসে বিশ্বকর্মা পুজো হচ্ছে, খিচুড়ি ভোগের ব্যবস্থা আছে, তোমাকে নিয়ে যাব ভাবছিলাম। খিচুড়ি ভোগ? আরে বাস, ওফ, ভোগের খিচুড়ি যে কি ভালো লাগে আমার পেরু, কি বলবো, জাস্ট অসাধারণ। তাহলে তাড়াতাড়ি কাজ সারো, তারপর চলো আমাদের অফিসটাও ঘুরে দেখবে। পেরু একদিন বলছিল ও প্রথম আলো দৈনিকের দপ্তরে এবার একটা টেবিল পেয়েছে। ওর কাজের মুন্সিয়ানা জোরেই আর কি। পূর্ব কলকাতার জলাভূমি বা ওয়েটল্যান্ডসের ওপর ওদের দৈনিকে একটা সিরিজ করছে পেরু। তার রিসার্চ নিয়ে কিছুদিন ব্যস্ত ছিল। পূর্ব কলকাতার জলাভূমিগুলো এই শহরকে ঊষর প্রান্তর হয়ে যাওয়া থেকে রক্ষা করছে। শহরের বুকে সামান্য যে বায়োডাইভার্সিটি লেশটুকু আছে সেইটুকুকে রক্ষা করছে আর কি। প্রাকৃতিকভাবে শহরের দূষণ কমাতে সাহায্য করে। ওয়েটল্যান্ডসগুলোকে রক্ষা করতে পরিবেশবিদরা দীর্ঘদিন সংগ্রাম করে চলেছে। এর জন্য পৃথক কোর্টও শহরে পত্তন হয়েছে। 2002 সালের 19 অগাস্ট রামসার কনভেনশন অনুসারে পূর্ব কলকাতার জলাভূমি আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন জলাভূমি হিসেবে ঘোষিত হয়। কিন্তু ক্রমাগত নগরায়নের চাপে আর পুকুর বোঝানোর প্রমোটারদের নেতা মাফিয়া দালাল চক্র সেই সবকে পুরো আঙুল দেখিয়ে শহরের জলাভূমি গ্রাস করতে উদ্যত। পেরু বলছিল কলকাতার 2016 সালের একটা সমীক্ষায় নাকি প্রকাশ পেয়েছিল কলকাতার গত 10 বছরে 46% জলাভূমি গ্রাস হয়ে গেছে। এই দশকে বাকিটাও লুপ্ত হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা। পেরু চাইলে ওকে পাকাপাকি কাগজের দপ্তরে রেখে দেবে, ওদের দপ্তর থেকে নাকি এর মধ্যে ওকে বলেওছে। কিন্তু পেরু যতই গোপন করুক, আমি জানি ও মূলত অলস আর খামখেয়ালি টাইপের খ্যাপাটে গোছের একজন লোক আর কি। ওকে বাধা ধরা কাজের মধ্যে বেঁধে রাখা দুঃসাধ্য ব্যাপার। আর নতুন কেস পেলে সাংবাদিকদের কাজ ফেলে তদন্ত করতেই ছুটবে। ওর মধ্যে একটা শিকারী কুকুর লুকিয়ে আছে, যে শিকারের গন্ধ পেলেই বাঁধন ছিঁড়ে বারবার পালিয়ে যাবে।
আরে এখানে থাকবে কি? উপরে চলো না। কিন্তু যাবে কার কাছে? সেক্রেটারি কিন্তু খুব মজার লোক, বুঝলে। আমি আর পেরু কর্পোরেশনের বিল্ডিংয়ের দোতলায় উঠে এলাম। সেক্রেটারি সাহেবে উঁকি মারতেই দেখি উনি আমাকে চিনতে পারলেন। দৃষ্টিতে একটা নরম ভাব এনে ঘরে আসতে বললেন। আমি আর পেরু ওনার সুসজ্জিত ঘরটায় এসে টেবিলের সামনে বসলাম। টেবিলের উপর বিস্তর ফাইল, যথেষ্ট ব্যস্ত টেবিল বোঝাই যাচ্ছে। সেক্রেটারি সাহেবের চেহারা পাতলা ধরনের, মাথায় হালকা হয়ে আসা চুলের মধ্যে চোখের চশমার ভেতর থেকে বুদ্ধিদীপ্ত দুই চোখ উঁকি মারছে। ওনার সামনে দুটো চায়ের কাপ, একটা ওনার, আরেকটা অন্য এক পুলিশের উর্দি পরা অফিসারের, যিনি ওনার টেবিলের সামনে উপবিষ্ট। আমরা টেবিলের যে দিকটায় বসে আছি, উনি বসে আছেন তার ডান দিকে। তখনই সেক্রেটারি সাহেব টেবিলের উপর রাখা একটা কলিং বেল বাজালেন। তারপরই রুমের বাইরে বসা অর্ডারলি ভেতরে উঁকি দিতেই উনি বললেন, আরও দুটো চা। লোকটা অর্ডার নিয়ে চলে যেতেই আমি বললাম, স্যার ভালো আছেন? অনেকদিন পর আবার আপনার সাথে দেখা হলো। হ্যাঁ। এরপর পেরুর দিকে একবার তাকালেন। উনি আমার বন্ধু ময়ূক রঞ্জন দাস, রিপোর্টার। পেরু মাথা ঘুরিয়ে চারপাশ দেখতে লাগলো। সেক্রেটারি সাহেবের দিকে ওর কোনো ইন্টারেস্টই নেই যেন। কোন পেপার? প্রথম আলো। বলল পেরু, তারপর একটু থেমে আবার বলল, দাদাকে অফিসে খিচুড়ি ভোগ খাওয়াতে নিয়ে যাব, তাই আজ আর ছাড়ছি না। নিশ্চয়ই। খিচুড়ি ভোগ আমারও খুব প্রিয়। আমি তো গত বছর শাহাপুর গভর্নমেন্ট হাউসিংয়ের দুর্গাপুজোর সেক্রেটারি ছিলাম। ওহ, খিচুড়িখানা যা বানিয়েছিল না, বলো পরিমল। বলেই তিনি পুলিশ অফিসারটির দিকে তাকালেন। গতবারের আমাদের কালচারাল অনুষ্ঠানও ফাটাফাটি হলো। মিলি যা গান করলো, উফ, পুরো প্রফেশনাল সিঙ্গার যেন। আমার বোন এটা ভিডিও করে ইউটিউবে ছেড়েছে, প্রচুর লাইক পড়েছে। মিলি আমার মেয়ে। বললেন সেক্রেটারি সাহেব। এবার দুর্গাপুজোতে আসুন না, পাড়া ঠাকুর দেখবেন। আপনারাও তো নিউ আলিপুরেই থাকেন। হ্যাঁ। মাফ করবেন, আপনি কি কোনোভাবে লালবাজারের পিঙ্ক ডায়মন্ড কেসটার সাথে জড়িত? হ্যাঁ, আপনি ঠিকই অনুমান করেছেন। পুলিশ অফিসারটি তখন সেক্রেটারি সাহেবের দিকে মুখটা ঘুরিয়ে বললেন, বুঝলে প্রদত্তদা, উনি একজন নামজাদা ডিটেকটিভও বটে। নামটা শুনেই আমার খটকাটা লেগেছিল। আমাদের এই ডিজি পর্যন্ত না নামটা জানে। পেরু না বলিভিয়া, এরকমই কিছু একটা নাম ওরা। অর্ডারলি দুটো চা নিয়ে ঘরে ঢুকলো। টেবিলের উপর চা রেখে বলল, আর কিছু লাগবে স্যার? না না। বলে তাকে ইশারায় যেতে বললেন সেক্রেটারি সাহেব। তারপর পেরুর দিকে তাকিয়ে বললেন, আরে বাস, দারুণ ব্যাপার তো। তা আমার কাছে কোনো তদন্তের ব্যাপারে আসা হয়নি তো? আমি কিন্তু কেন তো একটাই অপরাধ করেছি, ওই লাস্ট। কি সেটা? আরে বিয়ে। আবার কি, ব্যাচেলার জীবনে সেই সময়টা আহা হা হা কি মিস করি। তারপর মিস্টার দাস, কোনো কেসের জন্য আসা হয়নি তো? আরে না না স্যার, আমার দাদাটি খুবই ভোজন রসিক। তাছাড়া অনেকদিন ধরে বায়না ধরেছে আমার কাগজের অফিস দেখবে, তাই ভাবলাম একদিন আমাদের কোয়ার্টারে পায়ের ধুলো দিন। দেখুন, এত গুণী মানুষ কাছাকাছি আছেন আমাদের, কিন্তু আমরা আপনার সান্নিধ্য পাচ্ছি না। এটা কি ঠিক বলুন? ব্যাডমিন্টন খেলতে পারেন তো? কাজ চালিয়ে দেওয়ার মতো খেলে দিতে পারবো। বেশ তো, চলে আসো। সন্ধ্যাবেলা 7টা থেকে রোজ নাইটে ব্যাডমিন্টন খেলা চলছে। আপনি থাকেন নিউ আলিপুরে, আর শাহাপুর হাউসিং তো হেঁটে আসা যায়। আমি ব্যাচেলার, আসুন। মাঠে খেলাধুলো, আমার রুমে তাসের আড্ডা, গল্পের ঠিক, এসব চলতেই থাকে। বাহ, আরে এই তো দারুণ ব্যাপার। এত কাছাকাছি থাকেন আপনি, আমরা যাওয়ার চেষ্টা করব। এরপর আমি পেরুর দিকে তাকালাম। পেরুর চোখ মুখ নির্বিকার। আমি যদি বছর 10 আগেও হতো, তাহলে লাফিয়ে উঠে বলতাম আজকেই যাব। কিন্তু পেরু নিজের খেয়ালে চলে। কাজকর্ম না থাকলে অলসভাবে রুমে একা শুয়ে শুয়ে গান বাজনাই ওর প্রধান পছন্দ। আর দ্বিতীয় পছন্দের কাজ হলো খুঁটিয়ে খুঁটিয়ে খবরের কাগজ পড়া। তামাম দুনিয়ায় কী কী সব বিচিত্র রকমের ক্রাইম হচ্ছে, সেগুলো পেপার কাটিং জোগাড় করে ডায়েরিতে আঠা দিয়ে আটকানো। ও খেলাধুলো দৌড়ঝাঁপ বিশেষ পছন্দ করে না। আদ্যন্ত অলস, মেজাজি, খামখেয়ালি, ঘর কোনো মানুষ একটা আর কি। আপনার পুরো নামটা জানা হলো না তো? পরিমল সাহা, ডিএসপি। বললেন পুলিশ অফিসারটি। বালিতে যে বছরখানেক আগে জাল টেলিফোন এক্সচেঞ্জ কেসটা সামনে এলো,
ওর ব্যাপারে আপনার নাম শুনেছি, পরিচয় করে ভালো লাগলো। কথাটা বলে পেরু নিজের হাত বাড়িয়ে দিল করমর্দনের জন্য। আপনারা চা নিন। ব্যস্তভাবেই বললেন সেক্রেটারি সাহেব। তারপর তার সুটকেসটা তার টেবিলের নিচ থেকে বের করে খুলে একটা চেক বই বার করলেন। তারপর সেখান থেকে একটা চেক বের করে আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এত বছর চাকরি হয়ে গেল, এখনো কাজের কাজটা শিখতে পারলাম না। সেটা হলো ঘুষ খাওয়া। চারিকে তো অনেকেই খায়, আমি খেতে গেলেই যেন কেমন যেন বমি বমি পায়, হেঁচকি পায়, পেট ব্যথা শুরু হয়। ভাবি ভুল করে খেয়ে ফেললেই নিঘাত অক্কা পাবো। তাই সঞ্চয় নেই বললেই চলে। সামান্য জমে, যা জমে তাতে এই একটা ইন্স্যুরেন্স করা আছে, এইটাই চালাতে কি হিমশিম খেয়ে যাচ্ছি। অফিস দেখে উৎসাহিত হবেন না, আমি সত্যি খুবই পয়সাওয়ালা লোক নই। না না, ছি স্যার, এইভাবে লজ্জা দেবেন না। আমার বস বলে আমাদের হলো পাবলিক রিলেশন নিয়ে কারবার। টাকা পয়সা যা পাই তাতে একা মানুষের ডাল ভাত খেয়ে চলে যায় আর কি। এই কাজের সুবাদে আপনাদের মতো জ্ঞানীগুণী মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়, মত বিনিময় হয়, মাথা পরিষ্কার হয়, এটাই তো স্যার বড় পাওনা। এরপর আমরা চা খেলাম। সেক্রেটারি সাহেব ওনার কর্মজীবনের গল্প করলেন, তেতো মিঠে অদ্ভুত সব অভিজ্ঞতা। গল্পের মাঝে মাঝেই ওনার কাছে লোক আসছে, উনি দুটো চারটে কথা বলে তাদের সন্তুষ্ট করে পাঠিয়ে দিচ্ছেন। বেশ কিছু লোককে দেখলাম নাম ধরে চেনেন। ওনার স্মৃতিশক্তি যে বেশ প্রখর, সেটা ওনার লোক চেনার বহর দেখেই বুঝতে পারলাম। পরিমলবাবু কথার মাঝে দু এক টুকরো উক্তি করছেন, উনি অট্ট হাসিতে ফেটে পড়ছেন। তারই মাঝে পেরু আমাকে কনুই দিয়ে খোঁচা মারতেই খেয়াল হলো প্রায় 40 মিনিট কেটে গেছে। পেরু তারপর উঠে দাঁড়িয়ে বলল, আজ তাহলে উঠি আমরা। ও, আপনার তো অফিসে পুজো আছে। ঠিক আছে, তাহলে সন্ধ্যায় আসুন, আমি নেমে পড়ি মাঝে মাঝে ব্যাডমিন্টন কোর্টে। আসুন একবার, আমার একটা দরকারও ছিল। বললেন পরিমলবাবু। সে কি, তুমি ওনাকে নতুন কেস ধরাবে নাকি? এই উপেন, আমার টেবিলে ডিল হয়েছে, আমি কিন্তু কমিশন নেব। হাসতে হাসতে বললেন সেক্রেটারি সাহেব। না না, এমনি একটা পরামর্শ আর কি। পেরু এতক্ষণ খেলাধুলোর কথা শুনে ভেজা বিড়ালের মতো নেতিয়েছিল, মুখে টু শব্দটি নেই। আমি কিন্তু বললেই সে যে পিছু টান দিতে পারে এটা বলে, তুমি বলছিলে তুমি যাও বলে আমাকেই লেলিয়ে দেবে। আমি পেরুকে হারে হারে চিনি। কিন্তু কথাটা শুনেই পেরুর চোখগুলো শিকারী কুকুরের মতো সজাগ হয়ে গেল। সে পরিমলবাবুকে সাথে সাথেই বলল, আজ সন্ধ্যায় পৌঁছে যাব আমি আর রূপেন্দা। কেসটা ভালোভাবে শোনার জন্য হাতে সময় রাখবেন। আমরা সন্ধেবেলা শাহাপুর হাউজিংয়ের দিকে রওনা দিলাম। পেরু হাউজিংয়ে ঢোকার গুমটির মুখে একটা ক্ষয়ের দেওয়া পান কিনল আর এক প্যাকেট উইলস ফ্লেক। কাঁচের বয়ামে ডালিমের হজমি দেখে আমি গোটা 10 বড়ি কিনে নিলাম। তারপর একটা মুখে দিয়ে বললাম, ওহ, চারিদিকে প্যান্ডেল, মাইকে ঢাকের আওয়াজ, বেশ একটা পুজো পুজো ভাব, কি বলো? বিশ্বকর্মা পুজো থেকেই পুজোর আমেজ শুরু হয়ে গেল। আজকের দিনটা ভালোই কাটলো বুঝলে। ক্লায়েন্টের সাথে কাজ হলো, তারপর ভোগের খিচুড়ি, সন্ধ্যায় আবার ব্যাডমিন্টন ম্যাচ দেখব, সাথে নতুন পাড়ার আড্ডা জমে গেলে একেবারে সোনায় সোহাগা। পেরু পান চিবোতে চিবোতে বলল, তোমার একটা হুজুগ হলেই হলো আর কি। আচ্ছা, বলছি রাতের রান্না বারণ করে দিলেই তো হয়, রান্না দিদিকে ফোন করে দেবো নাকি? আরে তোমায় ব্যাডমিন্টন খেলতে রেখেছে, রাতের ভুড়ি ভোজনের জন্য দাওয়াত দিয়েছে নাকি? আরে না না, বাইরেই খেয়ে নেবো নাকি তাই ভাবছিলাম। এখন নয়, মাস শেষের দিকে, হাতে একদম কেস নেই। আমরা কথা বলতে বলতে হাউজিংয়ের ভেতরে অনেকটা প্রবেশ করে গেছি। এসআই কোয়ার্টারের দিক থেকে ঢুকলে একটা অর্ধ চন্দ্রাকৃতি পিচের রাস্তা এই হাউজিংয়ের পেট চিরে এক মাথা থেকে অন্য মাথায় প্রসারিত হয়েছে। তারই ডান হাতে একটা বড় মাঠ, সেখানে সন্ধ্যের অন্ধকারের মধ্যে কিছু কিশোর এখনো ফুটবল খেলছে। আর একটু এগিয়ে গেলে বাম হাতে স্থায়ী কংক্রিটের পুজো মণ্ডপ, তার সামনেই ছোট্ট একটা পুঁচকে মাঠ, সেখানেই ব্যাডমিন্টনের নেট টাঙানো, সাদা চুন দিয়ে কোট আঁকা হয়েছে। দেখতে দেখতেই মাঠের দুই ধারের আলোগুলো জ্বলে উঠল। দুজন মধ্যবয়স্ক লোক ব্যাডমিন্টন কোর্টে প্র্যাকটিস শুরু করলো। আরে মিস্টার দাস যে। দূর থেকে একটা আওয়াজ কানে আসতেই দেখলাম ডিএসপি পরিমল সাহেব আর সেক্রেটারি সাহেব ডান দিকের অন্ধকার ফুঁড়ে হাতে ব্যাডমিন্টনের ব্যাট ঘোরাতে ঘোরাতে মাঠের দিক থেকে হেঁটে আসছেন। এই যে ঠিক টাইমে ঢুকে পড়েছি,
আমি কিন্তু শুধু দর্শক। হ্যাঁ, পেরু খেলবে। পেরু মহা বিরক্তির দৃষ্টিতে আমার দিকে মুখটা ঘুরিয়ে তাকালো। আমি একটু দুষ্টু মার্কা হাসি ছাড়তেই ও বলল, আমাকে ভাসিয়ে তুমি ছাড় পেয়ে যাবে ভেবো না কিন্তু। তুমি না আমার পার্টনার ইন ক্রাইম। কি অবস্থা! ইনভেস্টিগেশন শব্দটাই বাদ দিয়ে দিলে। আরে ভ্যাম্পায়ার আর ভ্যাম্পায়ার কিলার এক হলো নাকি? লেডিস আর লেডিস ফিঙ্গার সেম? অদ্ভুত। আমার কথা শেষ হতে না হতেই পরিমল বাবু আমাকে আর পেরুকে হাতে ব্যাট ধরিয়ে ডবলস পার্টনার করে কোর্টে নামিয়ে দিল। কোর্টে নেমেই মনে হলো এই ঘাস ছাটা সুসজ্জিত আলোকিত কোর্টের মধ্যে আমি যেন নবযৌবন লাভ করেছি। আমার বয়স 55। যদিও সংসার ধর্ম করতাম তাহলে এতদিনে আমার নাতির হাত ধরে হয়তো তাকেই ব্যাডমিন্টন শেখানোর কথা, কিন্তু এখন হাতে ব্যাটটা সাই সাই করে ঘোরাতে মনে হলো যেন কলেজ লাইফে ফেরত চলে গেছি। একটা সময় আসলে চুটিয়ে খেলাধুলো করেছি, সেই মেজাজটা যেন হঠাৎ ভর করল। হাত স্টেডি হয়ে গেল, দৃষ্টি স্থির। আমি আর পেরু দুজনে আজ উল্টো দিকে দাঁড়িয়েছি, দুজনেই ব্যাকে খেলছি। এখানে নিয়মিত খেলোয়াড়রা সামনে খেলছে। আমি একটা বল পেতেই সজোরে চালিয়ে দিলাম কর্কটা উল্টো দিকে বাম দিকের কর্নার লক্ষ্য করে। ওটাকে তুলতে পেরুকে নির্ঘাত লাফ দিতে হবে অথবা ডাইভ। আমি জানি পেরু, যাকে আমি চূড়ান্ত মন্থরশালী প্রাণী বলেই চিনি, এই শট ফেরত দিতে পারবে না। হলো তাই। পেরু নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। কর্কটা দুটো সাদা বর্ডারের মধ্যে ড্রপ খেয়ে বেরিয়ে গেল। পরিমলবাবু সাথে সাথেই উল্লসিত চিৎকার করে বললেন, নাজুক নাজুক। পেরু আমার দিকে তাকাতেই আমি একটা চোখ নাড়লাম, যেন বলতে চাইলাম 55 হলে কি হবে, তুমি এখনো ফিটনেসে আমার কাছে শিশু পেরু। পেরু নির্বিকার চিত্তে কর্কটা কুড়িয়ে নিয়ে এলো, তারপর বলটা আমাদের দিকে ফেরত পাঠালো। পেরুর পার্টনার পেরুর দিকে মুখ ঘুরিয়ে বলল, সামনে খেলবেন? না না, ঠিক আছে। পেরুর পার্টনার একটু পিছিয়ে গেলেন, তারপর পরের বলটা ওনার দিকে যেতেই অসাধারণ ক্ষিপ্রতায় সামনে লাফিয়ে ফেরত দিলেন। বাম দিকে নেট ছুঁয়ে ক্রস শটটা জাল ছুঁয়ে আমাদের কোর্টে ড্রপ করে গেল। পেরু তারপর সার্ভ করলো, বলটা নেটের সামনে এসেই ডিপ করলো। পরিমল বাবু বলটা ঝাঁপিয়ে পেরুদের কোর্টে ভাসিয়ে দিলে একদম পেছনের দিকে। তারপরে যা হলো আমাদের একদম প্রত্যাশিত ছিলই না। বলটা পেরুদের কোর্টের দিকে ওপর থেকে ফুলের মতো ঝরে নামছিল সরল রেখায়। হঠাৎ মনে হলো তার উপর একটা চাবুক প্রহার হলো, একটা সপাং আওয়াজ, আর বলটা বিদ্যুৎ গতিতে এসে লাগলো পরিমল বাবুর শার্টে। পেরুর শরীর শূন্যে ভাসিয়ে চাবুকের মতো একটা স্ম্যাশ শট খেলেছে, যেটা প্রায় দেখাই গেল না যে গতিতে ফেরত এলো। আমাদের টিম এগিয়েছিল 4-0। মিনিট 5 মধ্যেই পেরুর স্ম্যাশগুলো এসে পড়তে লাগলো পরিমল বাবুর বুকে, পেটে, পায়ের চেটোতে, আমার ডান দিকে আর বাঁ দিকে। আমরা খেলায় আর ফেরার সুযোগ পেলাম না, কারণ পেরু সার্ভিস চেঞ্জ হওয়ার সুযোগটুকুই দেয়নি। ম্যাচটা শেষ করে পেরু শুধু বলল, আর পারছি না, এবার আপনারা খেলুন, বড্ড ধকল। বলেই কোর্টের পাশে একটা চেয়ারে বসে পড়ল। পরিমল বাবু আর বাকিরা হাততালি দিয়ে উঠল। পরিমল বাবু ইশারায় মাঠের বাইরে অপেক্ষমান ভদ্রলোকদের মাঠে নামতে ইশারা করে পেরুর দিকে এগিয়ে এলেন। তারপর বললেন, আপনার ওই স্লিম চেহারা দেখেই বুঝেছি, আরে আমরা পুলিশের লোক। হাঁটা চলা দেখেই বুঝতে পারি কারা ন্যাচারাল অ্যাথলিট। তবে আপনি নিজের সর্বনাশ নিজেই করলে। পেরু কথাটা ধরতে পেরেই হাসতে হাসতে বলল, না না, না বললে হবে, এখানে রোজ আসতে হবে। এই যে আপনাকে দেখে নিলাম, তারপরে আপনি আবার নিউ আলিপুরের মাল, আর আমি পুলিশের লোক। দরকার পড়লে রাত বিরেতে ঘর থেকে তুলে নিয়ে আসবো। আমিও কসরত কম করিনি, বলতে গেলে এই বয়সে যথেষ্ট ভালোই খেলেছি। আমি ভাবলাম আমারও একটি প্রশংসা করবেন পরিমলবাবু, কিন্তু মানুষের কি সব আশা পূর্ণ হয়? পেরু মনে হয় আমার দিকে তাকিয়ে ব্যাপারটা ধরে ফেলেছিল, বলল, আচ্ছা, আমরা কিন্তু আমার দাদার অসাধারণ খেলা নিয়ে কিছু বললাম না। উনি কিন্তু ট্র্যাজিক হিরো হয়ে গেলেন। এ আর নতুন কি, ভাবলাম আমি জীবন যুদ্ধে আমার মতো মধ্যমেধার মানুষ বারে বারেই পরাজিত হয়ে এসেছে। এ তো নিয়তি, আমাদের কথা কোথাও লেখা হয় না, আমাদের কথা মনে রাখবে না কেউ। মধ্যমেধার লোকেরা ওই বিপুল ভিড়ের মধ্যেই চাপা পড়ে যাব। না না, আপনার দাদা তো রিয়েল হিরো। কেমন করে আপনাকে চাগিয়ে দিল দেখলাম তো। স্পার্ক দেওয়ার জন্য তো একজন লোক দরকার নাকি? তার আগেও আপনি জবুতবু হয়ে খেলছিলেন, দেখিনি ভেবেছেন? দাদা আপনাকে চ্যালেঞ্জ করলো, ব্যাস আপনার ভেতরের এই প্লেয়ারটি ঠিক বেরিয়ে পড়লো। দাদা তাই জানে কখন কি ওষুধ প্রয়োগ করতে হয়।
আমরা ওই কেসটা নিয়ে আলোচনা করব ঠিক করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। আর কটা ম্যাচ খেলি, তারপর রুমে যাচ্ছি। সব বলবো আপনাকে। হাতে অঢেল সময়। আপনি পরের ম্যাচটা খেলবেন তো? না না, মাফ করুন বাবা, আজকের মতো অনেক হয়ে গেছে। কথাটা একটু হাঁপাতে হাঁপাতেই বলল পেরু। ও ওকে, টেক রেস্ট। আজ তাহলে শুধু দেখুন, পরের দিন এলে কিন্তু দুটো ম্যাচ খেলবেন, খেলতেই হবে। এইভাবে একটু একটু করে বাড়ান। বলেই পরিমল বাবু সেক্রেটারি সাহেবের দিকে চলে গেলেন। সেক্রেটারি সাহেব দূর থেকে আমাদের দিকে তাকিয়ে একবার হাত নেড়ে মাঠ দেখিয়ে বললেন, পরেরটায় নেমে পড়ো ওপেন, তোমার ভাইটিকেও নামাও। আপনারা খেলুন স্যার, অনেকে আছেন তো, হয়ে যাবে। আমরা আপনাদের চিয়ার করছি। আরে ম্যাচে দর্শক না হলে গিয়ে ম্যাচ কি জমে স্যার? আমরা আপনার সাপোর্টার, ঠিক আছে? আরে নেমে পড়ো, খেলতে খেলতে পার্টনারের সাথে আলাপ করে নেবে। খেলার মধ্যেই বিমার প্রস্তাব দেওয়ার মৌকাও পাবে গো। স্যার আপনার পিছু 3 বছর পড়ে আছি, একটা বিমা ছাড়া আর কিছু করেননি। আমি বিমার ব্যাপারে খুব কার্যকর দালাল নই স্যার, আপনিও জানেন, নইলে সংখ্যাটা বাড়তো। তোমাকে মার্কেটিং প্রসেসটা একটু শিখতে হবে। এখানে রোজ আসবে, শিখিয়ে দেব। দেখতে দেখতে পরের ম্যাচ শুরু হয়ে গেল। সেক্রেটারি সাহেব আমাকে হাত ধরে টেনে ম্যাচে খেলতে নামালেন। পেরুকে কেউ টানাটানি করল না। যারা খুব ভালো খেলে আর যারা খুব খারাপ খেলে তাদের কেউ টিমে নিতে চায় না। খেলায় অসাম্যের সৃষ্টি হয়। আমি আমতা আমতা করেই অগত্যা কোর্টে নামলাম, সেক্রেটারি সাহেবের পার্টনার। যদিও ম্যাচটা জিতলাম 15-9-তে। ব্যাডমিন্টন খেলা শেষ হওয়ার পর আমরা ডিএসপি পরিমল সাহার সাথে ওনার কোয়ার্টারে এসে উঠলাম। আমাদের বসিয়ে দিয়ে ডিএসপি সাহেব হাত মুখ ধুতে গেলেন। পরিমল সাহার চেহারাটা বেশ পেটানো, রীতিমতো শরীর চর্চা করা, মেদ বর্জিত শরীর। তার উপর মাথায় ঝাঁকড়া চুল নিয়ে ওনাকে বেশ ডাকাবুকুই লাগছিল তখন। আপনি কোনো একটা কেসের ব্যাপারে আলোচনা করবেন বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, কলকাতা শহরে রোজ রোজ কত ক্রাইম হচ্ছে তার ইয়ত্তা নেই। চুরি, ছিনতাই, ফ্রড, অনলাইনে জালিয়াতি, সেসব তার জায়গায় আছে। কিন্তু কিডন্যাপিংয়ের এই কেস শহরে কিন্তু খুব বেশি হয় না। কিন্তু সম্প্রতি একটা কেস হাতে এসেছে, সেটার জট ছাড়াতে গিয়েই আপনার কথা মনে হচ্ছে আর কি। কোনো চক্র আবার এই শহরে সক্রিয় হয়ে উঠেছে আমার যা মনে হয়। কেসটা একটু গোড়া থেকে বলুন তো, আর যতটা ডিটেইলে বলা সম্ভব। যে নিরুদ্দেশ হয়েছে তার নাম হচ্ছে বিকাশ বর্ধন। কলকাতায় যত রকম বিচিত্র সব পেশা আছে তার মধ্যে এটিতে সে নিযুক্ত ছিল, কর্পোরেশনের বিজ্ঞাপন দপ্তরের পর্দা ট্যাক্স কালেক্টর। আমি বললাম, সেটা আবার কি? মানে এরকম বিচিত্র পেশা তো আগে কোনোদিন শুনিনি। পর্দা ট্যাক্স, ফুটপাথে চাঁদোয়া, টিন, হোর্ডিং লাগানোর ট্যাক্স দোকানিরা দেয়, এই শহরে নেওয়া হয়। কর্পোরেশনের বার্ষিক ভালো আয় হয় ওতে। হ্যাঁ ঠিক বলেছেন। গত বছর এই পর্দা ট্যাক্স বাবদ কর্পোরেশনের প্রায় 40 লক্ষ টাকা আয় হয়েছিল। আগে একটা পদ ছিল কর্পোরেশনে এই কাজটির জন্য, যার নাম বেলিফ। দোকানে রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য টিন বা কাপড়ের কিছু ঢাকার ব্যবস্থা করলে, বা ওই দোকানের বিজ্ঞাপনের জন্য হোর্ডিং ব্যানার লাগালে এই ট্যাক্সের আয়তায় পড়বে। এই টাকা কলকাতার এই বিস্তীর্ণ ফুটপাত থেকে এখনো বেশ সেই পুরনো পদ্ধতিতে তোলা হয়ে আসছে, সেই হাতে বিল কাটা পদ্ধতিতে। বিকাশ বর্ধন সেই কাজটাই করতেন। ওনার একটা টিভিএস স্কুটি ছিল, সেটা নিয়ে উনি দোকানে দোকানে ঘুরতেন। সেই লোকটাই একদিন প্রায় 1,00,000 কালেকশন তুলে একদিন নিরুদ্দেশ হয়ে গেছে। একে সরকারি কর্মী, তার উপর এতগুলো গভর্নমেন্ট রেভিনিউ হাওয়া, তাই কর্পোরেশনের ওপর মহল থেকে মোক্ষম চাপ আসছে। কিন্তু লোকটা যে নিজে টাকাটা নিয়ে ভেগেছে সেটা কিন্তু আমার মনে হয় না। সেটা কি টাকার অঙ্কটা দেখে ধারণা হলো, নাকি আরো কিছু প্রমাণ পেলেন? আপনি একদম ঠিক ধরেছেন। একজন লোক যে পৌরসভায় কাজ করে, সে সামান্য 4 লক্ষ টাকা নিয়ে পালানোর বোকামো কেন করবে? চুরির অঙ্কটা নেহাত একদম সামান্য হয়ে যাচ্ছে না? এটা যেমন একটা ভাববার বিষয়, আরো কিছু প্রমাণ আসে আমাদের হাতে। যেমন ওর মোটর সাইকেল, মোবাইল, এগুলো পাওয়া গিয়েছে আজ কিছুক্ষণ আগেই ওই খিদিরপুরের এক জলার কাছে। বডির খোঁজ করেননি? লোকটাকে কেউ মেরে জলায় লাশ ডুবিয়ে দিয়েছে, তাও তো হতে পারে। হ্যাঁ হতেই পারে, কিন্তু লাশ পাওয়া যায়নি।
ডুবুরি নামিয়েছিলাম, হ্যাঁ, লাভ কিছুই হয়নি। বিকাশ বর্ধন যে ওই জলার দিকে মোটর বাইক নিয়ে এসেছিল তার সিসিটিভি ফুটেজও পাওয়া গিয়েছে। রাস্তার একটি ক্যামেরা থেকে ওটা পেয়েছি এবং একাই যাচ্ছে দেখা যাচ্ছে ছবিতে, কিন্তু ওর ফেরার কোনো কিন্তু ছবি নেই। ওই ফুটেজটা দেখেই পোর্ট এলাকার থানার থেকে খবর আসে যে ওকে ট্র্যাক করা গিয়েছে। তারপর পেট্রোল পাঠিয়ে ওই মোটর বাইক আর মোবাইল ফোন পাওয়া গেল জলাটার ধারে। বিকাশ বর্ধন কিন্তু নেই, সে বেমালুম উবে গিয়েছে মনে হয়। তার ফোনটা চালু করা গেছে? সিরিয়ার বের করলেন নাকি? ফোনটা কাদায় মাখামাখি হয়েছিল, জলে ফোনটা শর্ট হয়ে বেকার হয়ে গেছে। ফরেন্সিক রিপোর্ট এলে দেখি যদি কিছু তথ্য আসে। কল ডিটেলস পেয়েছি, গত 2 দিনে যা কল করা হয়েছে সবই আউট গোয়িং কল, বেশিরভাগই ট্যাক্সের টাকা তোলবার জন্য, বিভিন্ন দোকানদারের করা। সন্দেহজনক কাউকে পাননি? কারোর সাথে ঝামেলা ছিল, পারিবারিক বা ব্যবসায়িক? এইখানেই তো সবচেয়ে বড় হেয়ালি দাসবাবু। বিকাশ বর্ধন সংসার করেননি, একাই থাকতেন একটা বাড়িতে। একতলায় একটা ছোট টিনের খুপড়িতে থাকতেন। লোকটার এমনি কোনো নেশা ছিল না, শুধু একটা ছাড়া, শট্টা, পাক্কা শট্টাবাজ ছিল লোকটা। যা রোজগার করতো বেশিরভাগটাই ওটাতেই চলে যেত। রাতে ফিরে 7টার টিকিট মিলিয়ে টাকা তুলে বাড়ি ফিরত, পাড়ার হোটেলে খেত। এমনিতে পাড়া থেকে খবর নিয়েছে যে নির্বিরোধী লোক। বুঝলাম। তা কতদিন হলো এই বিকাশ নিখোঁজ হয়েছে? আজ 3 দিন হলো, যদিও বাইকটা আজই উদ্ধার হয়েছে। বেশ বেশ। কথাটা বলে পেরু 2 হাতের আঙুলগুলো একত্রিত করে নাকে ঘষতে লাগলো। আপনি কিছু সাজেস্ট করুন, কোন দিকে তদন্ত করা যায়? আচ্ছা, যে জলার কথা বললেন সেই দিকে কোনো ছোট বা বড় গাড়ি ঢোকে? সেগুলো কি ক্যামেরায় আসবে? হ্যাঁ, সেগুলোর লিস্ট করা হয়েছে। বেশিরভাগই তো পোর্টের মাল খালাস করার ট্রাক কন্টেইনার, 2-4টে 4 চাকা, সেগুলো স্থানীয় ব্যক্তিগত গাড়ি। তাদের মালিক আর ড্রাইভারদের জেরা করা চলছে। এই পোর্টের এই এলাকা যদিও ফাঁকা, কিন্তু প্রচুর গাড়ি ঢোকে। ভিকটিমের অন্তর্ধানের সময়? 14 সেপ্টেম্বর বেলা 2টো থেকে 4টের ভেতর। শুরুর টাইমটা তো সিসিটিভি থেকে পেলেন বুঝলাম, কিন্তু পরের টাইমটা কোত্থেকে পেলেন জানতে পারি? একজন প্রত্যক্ষদর্শী ওই জলার ধারে বড় বাইরে করতে গিয়েছিল, সে বাইকটা একাই দেখতে পেয়েছিল। পরে নিজেই ওটা জলার একটু দূরে ঝোপের মধ্যে লুকিয়ে রাখে। আজ রাতে সরিয়ে রাখার প্ল্যান করেছিল আর কি। ঝোপের মধ্যে বাইকটা পেট্রোলের গাড়ি ওটা উদ্ধার করে। কিন্তু এই ছেলেটিকে কিভাবে বের করলেন? এও তো মনে হচ্ছে একজন সাসপেক্ট। ছেলেটার নাম ইসমাইল, পাশেই ওর পাড়া। ওর এক চাচাতো ভাই আছে, দুজনে একসাথে এসেছিল ওই জলাই প্রাতকৃত করতে। পাড়ার জেরা করার সময় তার উল্টোপাল্টা উত্তর আর ঘাবড়ে যাওয়া দেখেই আটক করা হয়। সে গলগল করে তার দাদার নাম বলে দেয়। ইসমাইল কি কাস্টাডিতে আছে? হ্যাঁ, কিন্তু আর কথা বার করতে পারছে না। ক্রস করা হচ্ছে বারবার, কোনো ফাইন্ডিংই কিন্তু নেই। ইসমাইলের সাথে বিকাশ বর্ধনের অন্য কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে কি? এখনো পর্যন্ত পাইনি। বেশ, অনেকটাই পরিষ্কার হলো। কথাটা বলে পেরু চেয়ারে হেলান দিয়ে হাত ঘষতে লাগলো। কি নেমে পড়বেন নাকি? আমার ভিজিটের কি হবে? আমি কিন্তু পেশাদার গোয়েন্দা। আপনাদের মতো মাস গেলে কাজ হোক না হোক, বাধা ধরা মাইনে তো আমার নেই। কথাটা একটু হাসতে হাসতেই বলল পেরু, তারপর বলল, এই তো পেয়েছি। এটা দেখে আমার বুকে একটু জল এলো। বলেই টেবিলের নিচে রাখা একটা র্যাক থেকে একটা ছাই মাখা অ্যাস্ট্রে বের করলো। এই যে আপনাকে এত খাতির যত্ন করছি, ক্লাবের সভ্য বানিয়ে নেব। প্রতি রবিবার দুপুরে ব্রিজের কম্পিটিশন, মাঝে মধ্যে চব্যচস্য লেহ পেয়, সাথে গাদা গাদা কানেকশন। সোর্স কলকাতার ব্রোকারদের সাথে ওঠা বসা। ভাবুন, ডিল মন্দ নয়। বলেই পরিমল বাবু উঠে পড়ে একটা সিগারেটের প্যাকেট নিয়ে এলেন। আমার কাছে আছে, এইমাত্র কিনলাম, এখান থেকে নিন। পেরু একটা সিগারেট এগিয়ে নিয়ে বলল, ওতে কি আর পেট চলে স্যার? আচ্ছা, পৌরসভা টাকা খুঁজে বের করে দিতে পারলে কিছু রিওয়ার্ড পাওয়া যেতে পারে কি? আমি সেক্রেটারি সাহেবকে বলবো মেয়রকে অনুরোধ করে দেখতে, যদি কোনোভাবে আপনাকে নিয়োগ করা যায়। ঠিক আছে,
হতেই হবে, হলে হলো, না হলে বেকার খাটা হবে। আমার তাহলে বেশ কিছু রেকর্ড লাগবে এবার। কি কি লাগবে বলুন? ভিকটিমের সিডি আর এফআইআর কপি, ওর ঠিকানা, সিসিটিভি ফুটেজ, ইসমাইলের সাথে কাল একবার দেখা করতে হবে, আর তার আগে সকালে একবার ক্রাইম সিনে যেতে হবে। না, আজ তো রাত হয়ে গেল। ঠিক আছে, কাল সকালে আমি একজন এসআই পাঠিয়ে দেবো। এই সাইটটা আপনাদের ঘুরিয়ে আমার অফিসে নামিয়ে দেব। ওখানে আমি সব রেডি করে রাখ। হ্যাঁ, তাহলে আজ উঠি। আরে উঠবেন কি, এখন তো সবে কলির সন্ধে, সব দলবল আসতে শুরু করবে এক্ষুনি। মিনিট 10 পর একজন বয়স্ক মতো লোক একটা বাজারের ব্যাগ হাতে নিয়ে ঘরে এসে ঢুকল। তার নাম নিধু। সে এই বাড়ির ভৃত্য, রান্নাবান্না বাজারহাট করে। আলাপ করি বলল ডিএসপি সাহেব তাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছেন। তার ছেলে তাকে বাড়ি থেকে নাকি তাড়িয়ে দিয়েছে। একটা অসুখে ভুগছিলেন। পরিমলবাবুর দৌলতে চিকিৎসা করিয়ে এখন তিনি সম্পূর্ণ সুস্থ। এর অল্প কিছু পরেই সেক্রেটারি সাহেব তার 2 বন্ধু গম গম শব্দ তুলে ফ্ল্যাটে এসে ঢুকলেন। তাসের আড্ডা জমে গেল। পেরু পরিমলবাবুর মিউজিক প্লেয়ারে কিশোর কুমারের গান চালিয়ে দিল। সেক্রেটারি সাহেবের সাথে তাসের খেলার মধ্যেই পরিমলবাবু পেরুকে তদন্ত নিয়োগের প্রসঙ্গটা তুলল। তিনি এক বাক্যেই তাতে সম্মতি দিয়ে বললেন, পারিশ্রমিক তো লাগবেই, আর এ তো পারিশ্রমিক নয়, এ তো সাম্মানিক। মেয়র সাহেব আপত্তি করবেন না আশা করি। পেরু, তোমাকে এই নামেই ডাকছি ভাই। নামটার মধ্যে একটা আন্তরিক ব্যাপার আছে, কাজে লেগে পড়ো। কিশোর কুমারের গানের তালে তালে সবাই তখন মাথা দোলাচ্ছে। পরের দিন সকালবেলায় একজন এসআই ফোন করল পেরুর ফোনে। আমরা প্রস্তুত হয়েই ছিলাম। সকালে 1 কাপ লিকার চা আর পাড়ার শ্যামলদার দোকান থেকে আনা পটেটো বিস্কুট দিয়ে চা পান করে পেরু পেপারটা খুলে বসেছিল। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই একজন লম্বা, মাথায় পুলিশের টুপিওয়ালা উর্দিধারী অফিসার দেখলাম দাঁড়িয়ে আছেন। বললেন ওনার নাম সুপ্রকাশ সাই, এসআই। বুঝলাম ডিএসপি পরিমলবাবু কাল ওনার কথাই বলছিলেন। আচ্ছা, আপনি তাহলে প্রাইভেট ইনভেস্টিগেটর মিস্টার ময়ূক রঞ্জন দাস? ইয়েস, ইন শর্ট পেরু। আর ইনি আমার দাদা কাম অ্যাসিস্ট্যান্ট উপেন্দা। নাইস টু মিট ইউ। বলেই তিনি তার কিংকংয়ের পাঞ্জার হাত বাড়িয়ে আমার হাত দুটো ঝাঁকিয়ে দিলেন। আমার লিকপিকে হাতগুলো যেন গোড়া থেকে খুলে আসতে চাইল। ডিএসপি স্যার আপনার খুব নাম করছিলেন। কলকাতায় যে প্রাইভেট গোয়েন্দা আছে তার রীতিমতো বড় কাজও করছে, রিয়েলি জানতাম না। জানেন, গোয়েন্দা গল্প পড়ে আমারও এই লাইনে আসার নেশা চেপেছিল। আচ্ছা, তাহলে আমরা মুভ করি নাকি? শিওর। আমরা ওনার জিপে করে কিছুক্ষণের মধ্যেই তারাতলা রোডে পৌঁছে গেলাম। একপাশে উস্থি, অন্যদিকে মেটিয়া বুরুজ। তার মাঝামাঝি একটা বড় জলার কাছে পৌঁছে গেলাম আমরা। একটা ছোট লিংক রোড এই জলার একটু সামনে দিয়ে চলে গেছে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা বোতল, প্লাস্টিকের বর্জ্য পদার্থ, রাজ্যের ময়লা কাগজ। কালো পাঁক আর রাস্তায় কাদার 2 ধারে 6 লাভ। জলা থেকে ফুটকুড়ি দূরে গাড়িটা দাঁড় করিয়ে এসে এসআই সাহেব বললেন, আচ্ছা, বাকিটা কিন্তু হেঁটে যেতে হবে। জিপ থেকে নামতেই একটা তিতকুটে গন্ধ নাকে এসে লাগলো। গন্ধটা ধাপার সামনে দিয়ে গেলে পাওয়া যায়। ডিকম্পোজ হয়ে যাওয়া বর্জ্যের দুর্গন্ধ। আশেপাশে কি কোনো ডাম্পিং গ্রাউন্ড আছে? হ্যাঁ আছে, এই রাস্তা দিয়ে গেলে এই 500 মিটার দূরে পড়বে। ওখানে কি তল্লাশি করেছেন আপনারা? ডাম্পিং গ্রাউন্ডে বডি ডাম্পিং করার অনেক উদাহরণ আছে, বলল পেরু। তারপর পকেট থেকে একটা রুমাল বের করে নাক চাপা দিল। হ্যাঁ, ওখানে লোক লাগানো হয়েছিল। সব তো আর দেখা সম্ভব নয়। ওপরে ওপরে কিছু পাওয়া তো তেমন যায়নি। তার মানে লাশ ভেতরে থাকলেও থাকতে পারে, যদি কেউ কোনোভাবে ভেতরে বডিটা ঢুকিয়ে দিতে পারে। অসম্ভব নয়। পেরু জলাটার দিকে তাকিয়ে রইল। তার জল কালো কুচকুচে হয়ে গেছে। দূষণের করাল গ্রাস থেকে এই শহরের হাওয়া, জল, মাটি মুক্ত থাকতে পারছে না। সে যেন আস্তে আস্তে নিজেকে তার কাছে আত্মসমর্পণ করছে। তারই চূড়ান্ত মাত্রার প্রকাশ যেন মহানগরীর এই জলাগুলো। দূষণের চোটে কালো পাঁকে ভরে গেছে জলাভূমির সর্বত্র, সাথে একটা টক টক গন্ধ। জলার চারিদিকে তারই মধ্যে অদম্য প্রাণীর উদ্দাম প্রাণশক্তি নিয়ে বেড়ে উঠছে বড় বড় হোগলার গাছ, জলা ঘাস।
পেরু সেই জংলার দিকে দুপা এগিয়ে গেল। তারপর ডান দিকে হাঁটতে লাগলো জলার ধার দিয়ে। একটু দূরেই একটা জায়গায় একটা চৌকো এলাকায় 4টে ডাল পোতা আছে দেখতে পেলাম। ওইটাই নজরে এসেছে বুঝতে পারলাম। ওই 4টে ডাল একটা প্লাস্টিকের ফিতে দিয়ে বাঁধা আছে দেখলাম। সেটাকে ঘিরে আছে আরও বড় একটা বৃত্ত। এখানে কি মোবাইলটা পাওয়া গিয়েছিল? হ্যাঁ, আর ওই বাইকটা ওই দিকটায়। বলেই তিনি আরও ডান দিকে একটা বড় হোগলার ঝোপের দিকে তাকালেন। পেরু ওর প্যান্টের পকেট থেকে একটা আতশ কাঁচ বের করলো। তারপর জায়গাটা ভালো করে ঘুরে ঘুরে খুঁটিয়ে দেখতে লাগলো। এরপর সাব ইন্সপেক্টর ভদ্রলোককে বলল, এখানে মোবাইলটা তো কাল পাওয়া গেছে। আচ্ছা, জলার এই দিকটায় কাল অন্য লোকজন ঢুকেছিল পুলিশের ঢোকার সময়? না, এই গোটাচারে কনস্টেবল খুব বেশি হলে আর একজন ফরেন্সিক টিমের লোক। এই দিকটায় এমনিই লোকজন কম আসে। জলের উত্তর দিকটায় তো জল বেশি। সকালবেলায় 2-4 জন লোক হয়তো পটি করতে আসে। এদিকটা এলাকাটা ওই মোটামুটি ঘেরাই আছে। পেরু জলার চারপাশটা হেঁটে হেঁটে ঘুরতে লাগলো। তারপর আতশ কাঁচ বের করে বিভিন্ন জায়গায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। এরপর দেখি পকেট থেকে ছোট্ট একটা রোলিং টেপ বের করে একটা স্থানে মাপামাপি করছে। স্থানটি এই কর্ডন করা বড় এলাকাটার বাইরে। একটু জল জমেছিল, মাটি নরম। আমরা আগে যে জায়গায় ঢুকেছিলাম সেই এলাকার দিকে আসতে স্থানটি পড়বে আর কি। তুমি তবে ডায়েরি এনেছো? জিজ্ঞেস করলো পেরু। আমি বুক পকেট থেকে ডায়েরি আর একটা পেন বের করে ওকে দিলাম। ও কিছু ড্রয়িং করতে লাগলো তার উপর। এরপর আরও কিছু এলাকা ঘুরে আরও কিছু স্থানে দাঁড়িয়ে পড়ে মাপামাপি করে তার ড্রয়িং নোট বইতে তুলে নিল। এরপর একবার চারিদিকটা দেখে নিয়ে এসআইকে বলল, এরপর ভাগার এলাকাটা দেখে থানায় ঢুকবো। আচ্ছা, এটা মেটিয়াপুরুষ থানার এলাকা তো? হ্যাঁ, ভাগার দেখবেন? আচ্ছা, চলুন। তবে কাছে যেতে পারবেন কিনা সন্দেহ আছে। বললেন এসআই ভদ্রলোক। তারপর গাড়ির দিকে হাঁটা দিতে দিতে কিছুক্ষণ পরে বললেন, কিছু পেলেন নাকি? দুটো ফুটপ্রিন্টস, 10 নম্বর আর 8 নম্বর, খুব বেশি পুরনো নয়। হ্যাঁ, বিশেষ কিছু পেলেন? একটা পুলিশের জুতোর ছাপ, সেটা একটু অন্যরকম হয়, দেখেই বোঝা যায় সেটা 10 নম্বর। 8 নম্বরটা কার সেটাই ভাবছি। স্থানীয় কেউ এলে কি জুতো পরে পটি করতে আসবে? মনে তো হয় না। ভিকটিমের পায়ের ছাপ বলছেন কি? খুব সম্ভবত তাই। জলার দিকে গেছে, ফেরার সময় ছাপ নেই। এই তার মানে এই জলার দিকে হেঁটে গেছে কিন্তু ফেরত আসেনি। এই জলাতেই তার মানে? ব্যাপারটা অতটাও সহজ নয় দাদা। সে ফেরার সময় অন্য রুট দিয়ে ফেরত গেল। রাস্তার জল কাদা দেখে সেক্ষেত্রে আর ফেরার সময় পায়ের ছাপ পড়বে না। আমরা এরপর পার্শ্ববর্তী ভাগারটায় চলে গেলাম। কিছু দূর থেকেই নজরে আসছিল রাস্তার উপর যত্রতত্র নোংরা পলিথিন, প্লাস্টিক, কাগজ, কালো সাদা নানাবিধ রং নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আকাশে ছেয়ে আছে, ঘোরাঘুরি করছে অজস্র শকুন। আমরা ভাগারটার একটু দূরে এসে দাঁড়িয়ে রইলাম। না, আর এগোনো যাচ্ছে না। পেটের নাড়ি ভুড়ি যেন বেরিয়ে আসবে। পেরু নাকে রুমাল দিয়ে দাঁড়িয়ে আছে। ওর সামনে আবর্জনার স্তূপ প্রায় 60 ফুটের মতো প্রকাণ্ড স্তূপ হয়ে আরও উত্তরে পর্বতমালার মতো প্রসারিত হয়েছে। খানিক দূরে একটা কর্পোরেশনের লরি দাঁড়িয়ে আছে। একটা জেসিবি গাড়ি তার থেকে আবর্জনা নামাচ্ছে। পেরু গিয়ে তার কাছে দাঁড়িয়ে চিৎকার করে ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, এখানে কি রোজ ডাম্পিং তুই করিস? মাথা নাড়ল ছেলেটি। আচ্ছা, গত 3-4 দিনের মধ্যে কোনো ডেড বডি পেয়েছি সেখানে? মনে করে বলতো। না স্যার। ছেলেটি সাথে সাথে চটজলদি উত্তর দিল, তেমন লাভ নেই পেরুবাবু। আমরা খোঁজ নিয়েছিলাম একটা ওই কন্ট্রাক্টরের কাছ থেকে। এটা ছাড়া ওপরেগুলো দেখা হয়েছে 2বার করে করে। খুব ভালো করে নেড়ে দেখেছি। তবে আমার ধারণা ওপরে অন্তত কিছুই নেই। বললেন এসআই সাহেব। আমার তখনই পায়ে কিছু ঠেকল। তাকিয়ে দেখি একটা পশুর লাশের অবশিষ্টাংশ। আর তখনই একটা পচা গন্ধ নাকে এসে লাগলো। একপাল মাছি ভনভন করে উঠল এই লাশটা অবশিষ্টাংশটার থেকে। আর এই দূর ভাগাড়ের স্তূপ থেকে একপাল কুকুর নাচতে নাচতে নেমে এলো। প্রবলভাবে বমি পেয়ে গেল আমার। আমি মুখে হাত দিয়ে ওয়াক ওয়াক করতে লাগলাম। হ্যাঁ দাদা, চলে এসো। কিছু পাওয়া যাবে না এখান থেকে মনে হচ্ছে এখন। ফেরত আসার সময় এসআই সাহেব একবার লরিওয়ালার দিকে মুখ ফিরিয়ে চিৎকার করে বললেন, আর শুন, কোনো লাশ নজরে এলেই কিন্তু খবর দিবি, মনে থাকে যেন। জেসিবি ফের চালু হয়ে গেল। আবর্জনা ফেলার এলাকাটা সে সাজিয়ে নিতে শুরু করলো।
ময়লাগুলো তুলে দিতে লাগলো পাশের ময়লার ঢেরের উপর, যাতে পরের বার গাড়ি এসে ময়লা ফেলতে তার স্থান সংকুলান হতে কোনো অসুবিধা না হয়। হেঁটে ফিরে এসে গাড়ি স্টার্ট দিল। পেরু জিজ্ঞাসা করল, ইসমাইলের বাড়ি জলা থেকে কত দূর? এই 2 মিনিট এই রাস্তায় পড়বে। সামনের পাড়াগুলো মানে ঘিঞ্জি বাড়িঘর সব। বেশিরভাগই এখানে ওই জন্মজুর হিসেবে কাজ করে তারাই থাকে। রাতে পোর্ট ওয়াগন ব্রেক করে। যাদের জিনিস এখানে এক একখানা। মার কামারা জিনিস কিছু আছে কিন্তু এই পাড়ায়, সাবধান। কয়েকটা ঘিঞ্জি এলাকা পেরিয়ে আমাদের গাড়িটা এসে ফারুকি রোডে এসে উঠল। তারপর মেটিয়াবুরুজ থানায় পৌঁছতে লাগলো মিনিট 5। মেটিয়াবুরুজ থানায় ঢুকে ওসি সাহেবের সাথে সামান্য 2 মিনিটের আলাপের পর উনি বললেন, আমি একটা মিটিং করতে বেরিয়ে যাব। এসআই সুপ্রকাশ আপনাদের পুরোটা ব্রিফ করে দেবেন, ঠিক আছে? চলে বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। ইসমাইল তো এখানেই আছে। পেরু কথাটা জিজ্ঞাসা করলো এসআইকে। হ্যাঁ দাঁড়ান, জেরার ব্যবস্থা করে দিচ্ছি। বলেই সুপ্রকাশ একটা নাম ধরে হাঁক দিতেই একজন কনস্টেবল ঘরে ঢুকলো। এই যে ইসমাইলকে এই রুমে বসাও, এনারা কথা বলবেন। কনস্টেবলটি তাকে স্যালুট করে চলে গেল। তা আপনারা একটু চা খাবেন তো? আরে অবশ্যই, চায়ে আমাদের কোনো না নেই আর কি। পাশেই হালুইকারের দোকানে গরম গরম সিঙ্গাড়া ভাজছে, চলবে নাকি? মানে আপনারা তো ডিএসপি সাহেবের কাছের লোক, একটু কি খাতির না করলে হয় বলুন? তা আপনি যখন বলছেন আপনার সম্মানের খাতিরে আর না করতে পারি? চলবে চলবে। খানিক লাজুকভাবে ঘাড় নেড়েই বললাম আমি। খানিকক্ষণ পরে 1 কাপ করে চা আর 3টে করে সিঙ্গাড়া খেয়ে একটু ঢেঁকুর তুলছি, এমন সময় এসআই ভদ্রলোক বললেন, ডিএসপি সাহেব কি পেরুবাবুর বাল্যবন্ধু? না না, কালকেই আলাপ হয়েছে। আমরা অ্যাকচুয়ালি ওনার পাড়াতেই থাকি। কনস্টেবলটি তখনই ঘরে এসে এসআইকে বলল, স্যার বসিয়ে দিয়েছি। হ্যাঁ আসুন। বলেই এসআই সাহেব উঠে দাঁড়িয়ে বললেন, ওদিকটায় যাওয়া যাক। আমরা এরপর 2টো ঘর পেরিয়ে এই বিল্ডিংটারই পেছনে একটা আলাদা বিল্ডিংয়ের কোণায় একটা ছোট্ট ঘুপচি ঘরে এসে ঢুকলাম। এটাই সম্ভবত ইন্টারোগেশনের ঘর। মূল দালানটা থেকে এই ঘরটা এতটা দূরে কেন বলো তো? কথাটা জিজ্ঞেস করলাম পেরুকে। এখানে জোরে আওয়াজ করলে অত দূর গিয়ে পৌঁছবে না, তাই। ঘরে ঢুকতেই একজন রোগা মাঝারি উচ্চতার ছেলের দিকে নজর গেল। ছেলেটি একটা টেবিলের উল্টো দিকে বসে আছে, মুখে ছাগল দাড়ি, মাথায় কোকড়ানো চুল, চোখগুলো লাল লাল হয়ে আছে। ড্রাগস। আমার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল পেরু। টেবিলের সামনে 2টো ফাঁকা চেয়ার। এসআই সাহেব আমাদেরকে বসতে বললেন। আমি আর পেরু ওনাকে পাল্টা বসতে বললাম। পেরু জিজ্ঞেস করল, তোর নাম কি? ছেলেটি প্রথমে উত্তর দিল না। এসআই নিজের হাতের ডান্ডাটা দিয়ে টেবিলে ঢুকে জোর চিৎকার করে বললেন, কিরে বল। ওনার ধমকে আমার বুকের ভেতরটাও ধক করে কেঁপে উঠল। শেখ ইসমাইল। পেরুর মোবাইলে বিকাশ বর্ধনের ছবি ছিল, সেটা দেখিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা তুই বিকাশ বর্ধনকে চিনিস? ওর বাইকটা তুই তো চুরি করার চেষ্টা করছিলি, ওনাকে দেখিসনি? না, আমি জলার ধারে শৌচ করতে চাই, দেখি একটা মোটরসাইকেল কেউ ফেলে রেখে কোনো কোথাও চলে গেছে। পরে আধ ঘন্টা পরে আবার একবার আসি, তখনও স্কুটিটা পড়েছিল। দেখে আরো লোভ সামলাতে পারিনি স্যার। এদিকে নিয়ে যেতেও সাহস পাচ্ছি না, যদি কেউ দেখে ফেলে। তাই ঠিক করি রাতেই কাজটা সারতে হবে। তাই তো ওই বাইকটা তখন ওই পাশে হোগলার জঙ্গলে লুকিয়ে শুয়ে দিই। রাতে এইদিকে বেরোতে পারিনি 2 দিন, কারণ ওই করিমের গ্যারেজ বন্ধ ছিল। পাড়ায় কোথাও রাখলে আবার ধরা পড়ে যাওয়ার ভয়। ওদিকে স্কুটির মালিক এলে ওর গ্যারেজেই খোঁজ করবে, সেটারও ভয় ছিল। আর আমার ধান্দা ছিল ওকে দিয়েই বাইকটা আর পুরো ভোল পাল্টে নাম্বার প্লেট পাল্টে দেওয়া। আজ রাতেই প্ল্যানটা ছিল স্যার। এর বেশি আমি কিছু জানি না স্যার। পেরু ওর দিকে খানিকক্ষণ তাকালো, তারপর বলল, তো বাইক খুঁজতে কেউ আর ফেরত এলো না, তাই তো? না স্যার। ওই শালা, তুই শালা বিকাশকে খুন করে বডি ফেলে দিয়েছিস তো ভাই? হ্যাঁ স্বীকার কর বলছি, নইলে এই রুলটা দেখছি সেটা পুরো ভেতরে চালান করে দেবো কিন্তু। চোখ বড় বড় করে চেঁচিয়ে উঠে বললেন সুপ্রকাশ। থাক, বাইকটা দেখে চলুন। আমরা ঘরটা থেকে বেরিয়ে থানার একদম সামনের দিকে একটা ফাঁকা জায়গায় রাখা একটা টিভিএস স্কুটির সামনে এসে দাঁড়ালাম। পেরু পুরো বাইকটা ভালো মতো খুঁটিয়ে দেখে বলল,
ফিঙ্গারপ্রিন্টস কিছু নিয়েছেন নাকি? আরে না না, এটা তো আর হোমিসাইড কেস নয়। আর তাছাড়া ওই অনেক হাত ঘুরে ফেলেছে বাইকটা, এখন আর কিছুই পাওয়া যাবে না। আরে ওই হারামজাদেই সব স্বীকার করবে, আপনি 2 দিন সময় দিন না, দেখুন না সব মহাভারত উগড়ে দেবে। ওর বাড়িতে সার্চ করা হয়েছে? টাকা পয়সা কিছু উদ্ধার হয়েছে নাকি? সব সরিয়ে ফেলেছে। টাকা সরাতে কি আর সময় লাগে? হ্যাঁ, কত জ্ঞাতি গোষ্ঠীর লোক, কাউকে একটা দিয়ে রেখেছে। পরিবার আছে? 2টো বউ, ভাবতে পারছেন? 2খানা বিয়ে করেছে, 2 জায়গায় ঘুরে ঘুরে থাকে। ভাবুন, এদিকে নিজের থাকা খাওয়ার ঠিক নেই, 2খানা বিয়ে করে বসে আছে। 2 বাড়িতে নিশ্চয়ই তল্লাশি হয়েছে, কোথাও কিছু পাওয়া গেল না, তাই তো? সব বেরিয়ে পড়বে, দেখুন না। নেশা মাথা থেকে নামুক, এখন তো নেশার ঘরে জ্বালা যন্ত্রণা কিছুই টের পাচ্ছে না। ওটি টের পেলে সব সুরসুর করে বলে দেবে। আপনি খালি 2 দিন সময় দিন। পেরু বাইকটার সামনে বসেছিল, এইবার উঠে দাঁড়িয়ে বলল, না, এখানে আর কিছু নেই। বাইকটা দেখে মনে হচ্ছে এর মালিকের পরিচর্যা কম করে, ব্যাস এইটুকুই। হ্যাঁ চলুন, আমরা ঘরে গিয়ে বসি, আরও কিছু জরুরি কথা আছে এই ব্যাপারে। বিকাশ বর্ধনের ব্যাপারে আর কিছু তথ্য আছে নাকি আপনার কাছে? পেরু সামনে টেবিলে বসতে বসতে বলল, আছে তো, মানে শুনলে আপনি রীতিমতো স্টান্ট হয়ে যাবেন। যেমন? ও থ্রেড কল পাচ্ছিল, জানেন? তাই নাকি? এটা তো বিরাট খবর। কে দিচ্ছিল থ্রেট? দশানন হালদার, খিলিরপুরে ওর একটা রেস্তোরাঁ আছে, ওর কাছে নাকি এই বিস্তর টাকা পেত এই বিকাশ বর্ধন। ট্যাক্সের দরুন টাকা তো বটেই, তাছাড়াও নাকি সুদের কারবারও করতো। 2 মিলে প্রায় 1,3,00,000। খবরটা আমরা দশাননের থেকেই জেনেছি। ওর এদিকে ব্যবসাও ভালো যাচ্ছে না, ও কিভাবে মেটাবে, যেটাই সেই যুক্তিটাই দিচ্ছিল, বুঝলেন না, যে ওর থেকে সময় চেয়েছিল। তার মানে 4 লাখ টাকা কালেকশন আর এদিকে 3 লাখ টাকা সেভিংস, সব মিলিয়ে 7 লাখ। এবার টাকাটা নেহাত মন্দ নয়, মার্ডার করার পক্ষে ঠিকঠাকই মোটিভ। তাহলে আর বলছি কি, ওই দশাননই একদিন ওসি সাহেবকে ফোন করে বলেছিল ওর সাথে নাকি দশাননের রীতিমতো ঝগড়া হয়েছে। সে বলেছে ওকে দেখতে পেলেই খুন করে দেবে, তাই তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। আরও বলেছে জানেন, যে ওর যদি কিছু হয় তাহলে যেন দশাননকেই ধরা হয়। ওসি সাহেব তো তার ভিত্তিতেই তো এই দশাননকে গ্রেপ্তার করতে পারতেন। সেখানে একটা সমস্যা আছে। তা বিকাশকে স্যার বলেছিল যে থানায় এসে ডায়েরি লিখিয়ে যান, কিন্তু সে রীতিমতো ভয় আসেনি। দশানন নাকি গুন্ডা জাতীয় লোক, ওকে থানায় ঢুকতে দেখলেই রাস্তায় খুন করে দেবে ওকে, তাই তো বললো ওসি সাহেবকে। তা ব্যাপারটা স্যার অত গুরুত্ব দেননি প্রথমেই, তো এখন দেখা যাচ্ছে যে ওর আশঙ্কাটা রীতিমতো ঠিক। আমি পাশ থেকে জিজ্ঞেস করলাম, কিন্তু আপনি ভাবছেন খুনি দশানন নন ইসমাইল? দশানন ইসমাইল একই লোক, ওকে ভাড়ায় কাজে লাগিয়েছে দশানন, এটাই বলতে চাইছেন উনি? ঠিক তাই। এবার আপনি দেখুন, যদি দশাননের বিরুদ্ধে কিছু প্রমাণ করতে পারেন, এমনিতে কিন্তু খুব প্রভাবশালী লোক, প্রচুর পলিটিক্যাল কানেকশন, তাই তো ওই ওসি সাহেব কিছু প্রমাণ ছাড়া গায়ে হাত দিতেই একটু সংকোচ করছেন আর কি। আর আমরা যদি সেই প্রমাণ এনে দিতে পারি, সেই জন্যই পুলিশ কর্তা আমাদের নিয়োগ করেছেন, বুঝলে দাদা? আমার দিকে তাকিয়ে বলল পেরু। শেষের কথাটা যদিও আমার একদম ভালো লাগলো না। আমরা হলাম সূক্ষ্ম বুদ্ধি খাটানোর স্বল্প পেশি শক্তির গোয়েন্দা, এইসব হেভিওয়েট ক্রিমিনালদের সাথে আমরা পেরে উঠব কি? আমি চোখ কুচকে পেরুর দিকে তাকালাম। চিন্তায় পড়ে গেলে নাকি? হ্যাঁ, এইসব প্রফেশনাল হ্যাজার্ডস কুছ পরোয়া নেই, আমি হ্যাজ। পেরুর কথাটা শুনে আমার একটু হাসি পেল না। আমি হ্যাস মানে আমি আছি, কিন্তু কতক্ষণ? চোখের নিমেষে পেছনে লরি ছুটিয়ে বা পেটো চার্জ করে ভ্যানিশ করে দিতে কতক্ষণ? পেরু নির্ঘাত এরপর এই দশানন অর্থাৎ রাবণের সাথে সাক্ষাৎ করার মতলব করবে। কোনো সাংঘাতিক সংকটের মুখোমুখি হতে হবে, কে জানে, ভগবান জানে কি হবে। দশানন হালদারের রেস্টুরেন্টে খেতে ঢুকলাম সেদিন বিকেলে। পেরু এসআইকে বলেছিল আমাদের সেই দোকানটা থেকে একটু আগে গাড়ি থেকে নামিয়ে দিতে। কাউন্টারের কাছে গিয়ে মালিকের খোঁজ করতেই শুনলাম সে ভেতরেই উপস্থিত, ভেতরে রান্না তদারকি করতে গেছে। তার সাথে কথা বলতে এসেছি বলে আমরা বসে পড়লাম। কিছুক্ষণ পর একজন কালো মোটা মেদবহুল চর্বিতে জ্যাবজ্যাবে একটা লোক বারমুডা পরে কাউন্টারের পাশের পর্দা ভেদ করে বেরিয়ে এলো। মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি,
চোখে চশমা, মাথায় একটা লম্বা তিলক কাটা, মাঝারি উচ্চতার লোক, তবে ওজন প্রায় 100-র ওপরে হবে। সে কাউন্টারের সামনে দাঁড়াতে কাউন্টারের ছেলেটি উঠে পড়ল, তাকে বসতে দিল। সে সিটে বসার পর ছেলেটি তার কানে কানে কিছু বলল। সে একবার সবিস্ময়ে ছেলেটির দিকে তাকিয়ে রইল। তারপর ছেলেটি ইশারায় আমাদের আসতে বলল। আমরা কাউন্টারের সামনে এগিয়ে গেলাম। পেরু বলল, আমার নাম ময়ূক, ওরফে পেরু, প্রাইভেট ইনভেস্টিগেটর। আপনার সাথে কিছু কথা ছিল। ময়ূর? এ আমার নাম হয় নাকি? এ বচ্চা, এই ময়ূর তোতা এইসব নাম শুয়েছিস কখনো? হ্যাঁ, বলেই খিলখিল করে চূড়ান্ত অসভ্যের মতো কালো হয়ে যাওয়া দাঁতগুলো বের করে হাসতে লাগলো। ময়ূর না, ময়ূক। একটা ক্রিমিনাল কেসের ব্যাপারে কথা বলতে এসেছি, জরুরি দরকার। কথাটা পেরু যথাসম্ভব মুখটা স্বাভাবিক রেখেই বলল। বিজনেস টাইমে এসব ক্যাচাল ওয়াচাল ভালো লাগে না মাইরি। তুই কে বাবা? হ্যাঁ, সিবিআই না সিআইডি, কোনটা? চরম বিরক্তির ভাব নিয়ে বলল সে। বিকাশ বর্ধনকে কিভাবে চেনেন? পেরু জিজ্ঞেস করল। ওর মেজাজ ক্রমশ চড়া হচ্ছে, বুঝতে পারছিলাম। তোকে কেন বলবো রে উদো? তুই সালা কোন হরিদাস পাল? ভালো কথা বলছি, এখান থেকে ভেঙে যা, জুতি আর লাল করে দেবো কিন্তু। মুখ সামলে কথা বলুন। একটা কেসের ব্যাপারে কথা বলতে এসেছি, আপনার ইচ্ছে না হলে কথা বলবেন না। টাইম আপনার হাতে পেলে না ওই হাত ভেঙে পিছনে ঢুকিয়ে দিতেও জানেই নাচিস। আর তবে রে সালা, বলেই দশানন রেস্টুরেন্টের বিল্ডিংয়ের কাউন্টার থেকে বেরিয়ে এলো। তারপর পেরুও তেড়ে গেল ওর দিকে। তারপর দুজনে কাউন্টারের সামনে দুই খ্যাপা ষাঁড়ের মতো মাথা বাগিয়ে যেন মুখোমুখি হয়ে গেল। পেরু ওর থেকে বেশ খানিকটা লম্বা, আর খিদিরপুরের রাবণ যে তুলনায় মোটা ও বেটে। এই দুই ডুয়েলটা যেমন চিত্তাকর্ষক হয়ে উঠছিল, তেমনি আমার বুকের ভিতর হৃৎকম্পন যেন বহু গুণে বাড়িয়ে দিল। সাথে সাথেই ভেতর থেকে গোটা চারেক মুস্কো মতো ছেলে হাতে প্রকাণ্ড হাতা খুন্তি নিয়ে বেরিয়ে এলো। পেরু ওর জামার পেছনে হাত দিল। আমি জানি ওখানে ও রিভলভারটা রাখে। জামাটা বের করে পড়া বলে ব্যাপারটা অনুমান করেই দশানন ওর ছেলেদের দুহাত দিয়ে আটকে দিয়ে পেরুকে উদ্দেশ্য করে বলল, পরিষ্কার করে বলতো এখানে কি করতে এসেছিস? হ্যাঁ, আমাকে ফাঁসাতে? যা যা প্রমাণ করবি, যা। তুই স্বীকার করছিস তাহলে যে এটা তোরই কাজ? পেরু আপনি থেকে তুইতে নেমে এসেছে। এবার ওকে পাল্টা প্রশ্ন করল। আরে সেটা তো সালা তুই ডিটেকটিভ, তুই জানিস, আমি কি করে বলবো? তো নাটক করার কি দরকার ছিল? দুটো কথা বলেই তো চলে যেতাম। নিজেকে প্রাইম সাসপেক্ট বানিয়ে ফেললি তো। আচ্ছা, 2 মিনিট সময় দে, ভেতরে আয়। কথাটা বলল দশানন। তারপর পাশে হতভম্ব বনে যাওয়া ছেলেটির দিকে তাকিয়ে বলল, এই যে কেলানে, এদিকটা দেখবি। কোনো কাস্টমারে যদি কমপ্লেন পাই না, পেছন ফাটিয়ে দেবো সালা। ভেতরে ঢুকেই একটা তেল চিটে তক্তপোষ রাখা ছিল, যেটার অর্ধেক জুড়ে পরিপাক হয়ে আসা ভাত, ডাল, তরকারি রাখা ছিল। ঘরটায় দস্তুর মতো গরম। পেরু তক্তপোষের এক কোণায় বসে পড়ে বলল, বিকাশ বর্ধন আপনার থেকে তো টাকা পেত, তাই তো? হ্যাঁ, ওই 3 লাখ মতো। তা আমি তো টাইম দেবো না বলিনি। টাইম চেয়েছিল, আমি তো দিয়েছিলাম। টাইম চেয়েছিলেন না টাকা চাওয়ার জন্য প্রাণে মারার হুমকি দিয়েছিলেন? হুমকি? সালা কোন আরামি বললো আমি হুমকি দিয়েছিলাম? হ্যাঁ, নামটা বলুন, পেদিয়া বাপের নাম ভুলিয়ে দেবো সালা। বিকাশ নিজেই বলেছে পুলিশকে। আরে বিকাশের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি কেন কোন আক্কেলে ওকে হুমকি দেবো? আমার সাথে একটু তর্কাতর্কি হয়েছিল, এই পর্যন্ত। আরে ও যদি দিনের দিন এসে আমার থেকে 3 লাখ টাকা চাই, কিভাবে দেবো বলুন তো? কিন্তু ও তো বলেছে আপনার থেকে প্রাণহানির ভয়ে ও বাড়িতে ঢুকতে পারছিল না, লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল, থানা পর্যন্ত যেতে ভয় পাচ্ছিল। সেই অভিযোগ নিয়ে কি বলার আছে আপনার? আর কত শাক দিয়ে মাছ ঢাকবেন? হ্যাঁ, আরে না না, বিশ্বাস করুন, ও মিথ্যে কথা বলেছে। আরে ডাহা মিথ্যে। আমি কেন ওকে হুমকি দিতে যাব? ও আমাকে ফোন করে বলে টাকাটা জোগাড় করে রাখতে, ও আসছে। তারপরে কোনো কিছু উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে ফোনটা কেটেই দিল। তারপরে দেখা করে টাকা না পেয়ে ঝগড়াঝাটি করে নিজেই চলে যায়। আমি কি করবো এখানে? আর তারপরই তাকে আর পাওয়া যায় না। ব্যাপারটা কাকতালীয় নয় কি? আমি জানি না, এই একই ব্যাপার নিয়ে একই কথা বারবার। এই আমি এসআইকেও বলেছি, এই একই জিনিস নিয়ে বারবার কচকচি বানাতে একদম ভাল লাগে না আমার। তাই এই জন্যই কথা বলতে চাইছিলাম না। আপনি শেখ ইসমাইলকে চেনেন? সে আবার কি? আমার মোবাইলে একবার ফোন করুন, আপনার নাম্বারটা আমার লাগবে, প্রয়োজন হলে ফোন করব। চলি। খিদিরপুরের রাবণের ডেরা থেকে বের হয়ে এসে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। দুটো লম্বা নিঃশ্বাস ফেলে বললাম, উফ, কি টেনশন ধরিয়ে দাও না তুমি। আরেকটু হলে তো খুনোখুনি হয়ে যেত। ভাগ্যিস রিভলভারটা এনেছিলে। কই রিভলভার আনিনি তো। ওইটা
ওটা তো ফাঁকা আওয়াজ। তুমিও ঢোকে গেছো নাকি? তোমার পাল্লায় পড়ে না কোনোদিন খুন না হয়ে যেতে হয়, বুঝলে পেরু? তুমি এরকম ডেঞ্জারাস জিনিস বাবা। চলো, এরপর ডিএপি সাহেবের অফিসে যাব, আলিপুর পুলিশ লাইন। ওখান থেকে ঘুরে ভিকটিমের পাড়ায়। আজ বিস্তর জায়গায় ঘোরাঘুরি। তারপর হাত দেখিয়ে একটা নীল সাদা বাসকে দাঁড় করা। আমরা ডিএসপি সাহেবের অফিস থেকে এফআইআর কপি, বিকাশ বাবুর ফোনের সিরিয়ার, সিসিটিভি ফুটেজ, ওনার বাড়ির ঠিকানা নিয়ে নিলাম। পেরু ওনাকে দশানরের ব্যাপারটা বলতেই উনি বললেন, ও তো সাংঘাতিক লোক, প্রাইম সাসপেক্ট একেবারে। কিন্তু অদ্ভুত ব্যাপার, গোড়া থেকে বুঝতে পারছি কিছু গন্ডগোল আছে, কিন্তু সেটা হাতে পাচ্ছি না। আপনি দেখুন, যদি কিছু খুঁজে পান সাথে সাথেই অ্যারেস্ট করব। লোকটা সাংঘাতিক রকমের ধূর্ত। ওর ফোনে সিরিয়ার বের করতে হবে। আপনারা কি দেখেছেন? ওটা এসআই বলতে পারবে। ওই তো আইও, কি লাগবে আর? ইসমাইল আর দশাননের সিরিয়ার কোনো যোগসূত্র আছে কিনা দেখতে হবে। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, আজই পেয়ে যাবেন। আর কিছু না, আজ তাহলে উঠি, একবার বিকাশবাবুর বাড়ির দিকে যাব। চাটা খাবেন না? চা খেতে রাজি আছি। চাটা অর্থাৎ স্ল্যাপ আজ না দিলেই ভালো হয়। বলে ডিএসপি সাহেব সোল্লাসে হেসে উঠলেন। তারপর দুবার নিজের টেবিলের উপর রাখা কলিং বেলটা টিপে দিলেন। বিকাশবর্ধন থাকত ভবানীপুরে একটা ছোট্ট ঝুপড়ি মতো একতলার ঘরে। বচ্চনস ধাবা পেরিয়ে রাসবিহারী এভিনিউ থেকে আমাদের ট্যাক্সিটা হাজরার দিকে বাঁদিকে দিয়ে এগিয়ে চলল। পেরুর থেকে জানলাম একটা পুরনো বাড়িতে ভাড়া থাকতো লোকটা। ঠিকানাটা তো অলরেডি আমরা পেয়ে গেছি, দেখি যদি ঘরটা তল্লাশি করে কিছু পাওয়া যায়। এটাই পেরুর ভাবনা। দশাননকে কবজা করতে গেলে যে বেশ খাটতে হবে সেটা বুঝতে পারছিলাম। আমি বললাম, কিন্তু সে যদি কিছুদিন বাড়িতে নাই ফেরে তাহলে ওর ঘর কি তুমি ফাঁকা পাবে? 50-50 চান্স। যদি বাড়িওয়ালার কাছে ডুপ্লিকেট চাবি থাকে সেটা থাকার সম্ভাবনা বেশি, কারণ লোকটা একা থাকে। পেরুর কথাটাই ঠিক হলো। নেতাজি ভবন মেট্রো স্টেশন পেরিয়ে বাম দিকে দেবেন্দ্র ঘোষ রোডে আমরা যখন বিকাশ বর্ধনের ভাড়া বাড়ির সামনে গিয়ে উঠলাম, বাড়িওয়ালাকে বাড়িতেই পেয়ে গেলাম। বিকাশ বর্ধনের ঘরটা আর বাড়িওয়ালার ঘর প্রায় পাশাপাশি, মাঝে একটা ছোট্ট বাঁধানো চাতাল আছে। পেরু সেই চাতালটা পেরিয়ে বাড়িওয়ালার ভেতর থেকে বন্ধ তালা ঝুলানো রেলিংয়ের কাছে গিয়ে চেঁচিয়ে ওর প্রেসের কার্ডটা বের করে বলল, আমরা একটা তদন্ত করতে এসেছি বিকাশবাবুর ব্যাপারে, আপনি একটু বেরিয়ে আসবেন। একজন বয়স্ক মহিলা তারপর ভেতর থেকে বেরিয়ে এলো। বয়স 60 ঊর্ধ্ব তো হবেই, কুঁজো হয়ে হাঁটেন। তারপর ওর কানে কিঞ্চিত কমও শোনেন মনে হয়। এ কি পুলিশ? ভুরু কুঁচকে উনি জিজ্ঞেস করলেন। সেই রকমই, এটা আমার কার্ড। বিকাশবাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি শুনেছেন তো? হ্যাঁ, পুলিশ এসেছিল তো। ছেলেটা এমনি তো কদিন এখানে ফিরছিল না। তা কতদিন হবে? তা ওই দিন 10 তো হবে। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, এখানে তো পুরো জল জমে গেছিল। কি যে অবস্থা, জল জমে গিয়ে কি দুর্ভোগ। এই বয়সে আর পারি নে। বুঝলাম। তা উনি কোথায় ছিলেন তখন, আপনি কিছু জানেন? আমি জানি না বাবা, ও তো আর কোনো যোগাযোগ করেনি। আচ্ছা, ওর ব্যবহারে এর মধ্যে কিছু অস্বাভাবিক কিছু পেয়েছিলেন? মানে কারোর সাথে ঝগড়া মারামারি ছিল, এরকম কিছু জানতেন? ওর হার্টের ব্যায়ামও ছিল শুনেছিলাম। ডাক্তার তো দেখাতো না, কত করে বলতাম। কিন্তু এই শুধু জুয়ার নেশা, যা পেত ওই নেশাই সব ফতুর। ছেলেটা বিয়ে করলে এই দুর্দশা ওর হতো না। পেরু আমার দিকে তাকালো। আমি গলা খাকরে বললাম, আহা, তা কেন হবে? কত জ্ঞানীগুণী লোকই তো অকৃতদার আছে। আচ্ছা বলছি, আর কি ওর ব্যাপারে জানেন বলুন না।
ছেলেটা ট্যাক্স সংগ্রহ করতো ঘুরে ঘুরে। এমনি তো কোনো মেলি নেশা নেই শুনেছি, তাই আমার ঘর ভাড়া দিই, টাইমে টাইমে টাকাও দিয়ে দিত। ওর মতন থাকতো বাইরের ঘরটায়। আমার বাড়িতে একটা বেটা ছেলে থাকলো, আমার এইটুকুই ভরসা। আচ্ছা, বিকাশবাবু সুদে টাকা খাটাতেন, জানতেন আপনি? পেরু রেলিংয়ের দিকে ঝুঁকে আবার প্রশ্নটা করলো। শুনেছি, বলতো বিপদে আপদে লোককে একটু সাহায্য করে। কিছু লোকজন আসতো ওর কাছে, আমি দেখেছি। চুপচাপ কাজ টাজ সেরে তারা চলে যেত, তেমন ঝগড়াঝাটি তো ওতে দেখিনি। তাদের কাউকে চেনেন বা ফোন নাম্বার? আমার কাছে নেই বাবা, ও ঘরে থাকতে পারে কোথাও লেখা। ঘরটা একটু দেখা যায়? চাবি আছে আপনার কাছে? ভদ্রমহিলা কি যেন ভাবলেন এক মুহূর্ত, তারপর বললেন, তোমরা যদি বিকাশকে খুঁজে বের করতে পারো, একটু দেখো না বাবা। ওই ঘরের সামনে যাও, আমি আসছি 2 মিনিটের মধ্যে। বৃদ্ধা ওনার ভাড়াটিয়া বিকাশবাবুর ঘরটা খুলে দিতেই আমরা ঘরে ঢুকে একটা সোঁদা গন্ধ পেলাম। এমনি স্যাঁতসেঁতে ঘর, তার উপর স্বল্প মাত্রার একটা সিএফএল আলো জ্বলছে। পেরু ঘরের বারান্দার দিকে পড়ে থাকা কাগজগুলোর দিকে তাকিয়ে রইল। তারপর একটা একটা করে কাগজ তুলে দেখতে লাগলো। আমার দিকে তাকিয়ে বলল, 9 তারিখে শেষ পেপার, আজ তো 18, তার মানে 10 দিন। ইন্টারেস্টিং। বিকাশবর্ধন তো রীতিমতো পেপার চর্চা করত, এটাই বলতে চাইছো তো? পেরু কিছু বলল না। তারপর ওর ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। জুতোর র্যাকের কাছে গিয়ে হাঁটু মুড়ে বসলো। তারপর একটা পুরনো জুতো তুলে ভালো করে ভেতরটা দেখে নিয়ে বলল, খটকা দাদা, খটকা, ভেরি ইন্টারেস্টিং। এই কেসটা কি বলো তো? জুতো। বলেই জুতোটা ভালো করে আমার দিকে এগিয়ে দিল। জুতোটা নেড়ে চেড়ে ওকে ফেরত দিয়ে বললাম, আরে কি দেখবো, এ তো পুরনো জুতো মনে হচ্ছে। এর মধ্যে আবার কোনো ক্লু পেলে নাকি? এটা তো ব্যবহারও হয় না মনে হচ্ছে। পুরনো জুতো, সোলটা ফাটা, তাই বিকাশ নতুন জুতো কিনেছিল। তবে তোমার যখন ঠিকঠাক মনে হচ্ছে তাহলে ঠিকই হবে। বলেই জুতোটা র্যাকে ঢুকিয়ে দিল। আমরা ওর ঘর খুঁজে খুঁজে পুরনো কিছু কাগজ বের করলাম। তাতে বেশ কিছু বিজ্ঞাপন গোল গোল করা ছিল। সেগুলো দেখলাম জমি বিক্রয় সম্বন্ধীয়, এছাড়া বেশ কিছু পাত্রপাত্রী সম্বন্ধীয়। বিকাশ বর্ধনের বয়স কত হবে বলো তো দাদা? 60-এর কাছাকাছি। 50 প্রায়। তুমি খেয়াল করনি, টেবিলের উপর একটা বাঁধানো ছবিতে একটা নোকিয়া 3310 ফোন হাতে নিয়ে একটা 30-এর যুবক দাঁড়িয়ে আছে। এই ফোনটা 2005-এর আশেপাশে খুব প্রচলিত ছিল। আর জমি আর পাত্রীর বিজ্ঞাপন খোঁজার উদ্দেশ্য কি হতে পারে দাদা? বিয়ে? বলো কি, বিকাশ বর্ধন বিয়ের জন্য পাত্রী দেখছিল? ইয়েস ডিয়ার দাদা। আর কোনো পাত্রী কি ফাইনাল করে ফেলেছিল নাকি? সেইটা এবার আমাদের খুঁজে বের করতে হবে, আর তার সাথে কোনো লিঙ্ক আছে কিনা। কেসটা তো এবার অন্যদিকে মোড় নিচ্ছে পেরু। এখনো নয়। বিকাশ কি বিয়ের জন্য মেয়ে দেখেছিল? কই, কিছু তো বলেনি। তখনই কথাটা পাশ থেকে বললেন বৃদ্ধা। তিনি আমাদের পেছনে দাঁড়িয়ে চুপচাপ আমাদের কর্মকাণ্ড দেখছিলেন। বাকি ঘরটা ঘুরে ঘুরে দেখে ওর খাটের তলা, আলমারি এসব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে উল্লেখ করার মতো একটা বস্তুই পাওয়া গেল। সেটা হলো একটা খাতা। একটা দেওয়াল আলমারির মধ্যে অপরিচ্ছন্নভাবে তোলা ছিল। পেরু খাতাটা দেখতে দেখতে বলল, অনেক কিছুই পাচ্ছি গো দাদা, এত পার্টির লিস্ট, যেখানেও টাকা খাটাতো মনে হচ্ছে। না, এই খাতা তো সময় নিয়ে দেখতে হবে। বলেই খাতাটা বৃদ্ধাকে দেখিয়ে বলল, এটা আমি নিয়ে যাব, আমার নাম ঠিকানা লিখে দিয়ে যাচ্ছি, কেউ খোঁজ করলে বলবেন আমার কথা। মিনিট 10 পর আমরা বিকাশবাবুর বাড়ি থেকে বেরিয়ে মেইন রোডে গিয়ে উঠলাম। পেরু একজন পথচারীকে পাশ দিয়ে বেরোনোর সময় জিজ্ঞাসা করল, এখানে ভালো ভাতের হোটেল কোথায় আছে? লোকটি আঙুল তুলে একদিকে দেখিয়ে দিল। এখানে ভাত খাবে? এই তো কচুরি আলুর দম খেয়ে বেরোলাম, একটু পরে খাই না? আর এসোই না। বলেই পেরু হনহন করে এগিয়ে গেল। কিছুক্ষণ পরে একটা হোটেলের সামনে এসে দাঁড়ালো। ভেতরে বিস্তর ভিড়।
আমার জন্য অপেক্ষা না করে পেরু ভিড় ঠেলে ভেতরে ঢুকে গেল। আমি ওর জন্য অপেক্ষা করে অধৈর্য হয়ে তারপর সামনের একটা টেবিলে গিয়ে বসলাম। একটা ছেলে এসে অর্ডার চাইল। আমি মেনুর দিকে তাকিয়ে পোনা মাছ ভাত অর্ডার দেবো কিনা ভাবছি, এমন সময় পেরু ভিড় ঠেলে বেরিয়ে এসে বলল, চলো। সে কি খাবে না? দূর, আমার খিদে পেয়েছে নাকি যে খাবো? আরে তাহলে আমরা আবার এখানে কিসের জন্য এলাম? উফ। বিকাশ বর্ধন এখানেই খেত, মাসিক ভিত্তিতে পেমেন্ট করত। 10 দিন খেতে আসেনি, ওর 8 দিনের খাবারের বিল বাকি হয়ে পড়ে আছে। তাহলে এটার থেকে তুমি কি সিদ্ধান্তে এলে? বিকাশ অন্য কোথাও লুকিয়েছিল, কারণটা বোঝাই যাচ্ছে। দশাননের ভয়। কিন্তু দশানন ওকে মারতে মরিয়া হয়ে উঠেছিল কেন, সেই কারণটাই ঠিক ঠাউর করতে পারছি না দাদা। আমরা হাঁটতে হাঁটতে ফের বড় রাস্তা দিকে এগিয়ে গেলাম। পেরু, বলছি আমরা গোলক ধাঁধার মধ্যে চক্কর কাটছি কেন বলো তো? হ্যাঁ, এরপর কোন দিকে এগোবো? সিরিয়াল মেলাতে হবে দশানন, ইসমাইল আর বিকাশ বর্ধনের। সেখান থেকে হবু বউ যদি সত্যি কেউ থেকে থাকে, হাতে রইল খাতা, এদিকে আবার দুটো খটকা। হিসেব মিলছে না। কেসটা জলের মতো সোজা নয় গো দাদা। আরে বাড়ি ফিরবে তো? ফিরে একবার ফ্রেশ হয়ে খাতাটা নিয়ে বসতে হবে, আর কল রেকর্ড নিও। চলো। দেখি 21/1 বাসটা আসছে। আমি হাত দেখালাম। সন্ধ্যার দিকে পেরু একটা শাওয়ার নিয়ে এসে পাঞ্জাবি গলিয়ে হাতে একটা সিগারেট ধরিয়ে বিকাশবাবুর খাতাটা নিয়ে বসল। তারপর একটার পর একটা পাতা উল্টে যেতে লাগলো। বইটা শেষ করে ফোনে পাঠানো 3 ব্যক্তির কল রেকর্ডগুলো চেক করতে লাগলো। একজন বিকাশবাবু, একজন ইসমাইল আর দশানন হালদার। তার মধ্যেই আমাদের রান্নার দিদি এসে কলিং বেল বাজালো। পেরুর যদিও সেই দিকে ভ্রুক্ষেপ নেই। ও প্রায় ঘন্টা 2 পর খাতাটা বন্ধ করে চোখ বুজে মাথার পেছনে 2 হাত দিয়ে আমাদের সোফা চেয়ারটায় বসে গভীর চিন্তায় কী সব ভাবতে লাগলো। বললাম, চা খাবে? লিকার করা করে। আমি চা নিয়ে কিছুক্ষণ পরে ওর হাতে কাপ ধরিয়ে দিয়ে বললাম, আর কিছু পেলে? যেদিন বিকাশ বর্ধন বাড়ি ছাড়ে সেদিন কত তারিখ ছিল মনে আছে? হ্যাঁ, 9 তারিখ। 10 দিনের পেপার তো পড়েছিল। 10 দিন যদি আজকের দিনটাও ধরে নিই, ওই 9 তারিখে ওর ফোন দেখে বুঝতে পারছি ও উমেশ বেডা বলে একজনকে শেষ ফোন করেছে। লোকটার খিদিরপুরেই দোকান, ভাতের হোটেল। আমি ফোন করে জানলাম। তারপরই কোনোভাবে ওর দশাননের হুমকি পায়। তারপরই বাড়ি চেঞ্জ করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যে দশানন ওই দিন তাকে ফোন করেনি, উল্টে সেই দশাননকে ফোন করেছে আরো 6 দিন পরে। শুধু তাই নয়, সে তার ভয়ে এত শঙ্কিত সে বাড়ি ঢুকতে পারছে না, কিন্তু তার সাথে সরাসরি সাক্ষাৎ করতে চলে গেল তার দোকানে। ব্যাপারটা অদ্ভুত না? হয়তো ওর সাকরেত কারো সাথে দেখা হয়েছিল, তার কাছে বিকাশ টাকা চেয়েছিল, উল্টে সেই দশাননের হয়ে তাকে থ্রেট মেসেজ দিয়েছে, অথবা তার ফোনে তাকে ধরিয়ে দিয়েছে। তারপর সেই লোক মারফত টাকা পাওয়ার খবর পেয়ে বিকাশ ফোন করে দশাননের সাথে দেখা করতে গেছিল। ওকে টাকা দেবে বলে একটা নির্জন জায়গায় ডাকে, সেইখানেই ইসমাইলকে দিয়ে খুন করিয়ে দেয়। সেই সাগরেদটা কে, কোথায় তার সাথে দেখা হলো? আর একটা অদ্ভুত ব্যাপার হলো যে একটি মেয়ের সন্ধান পেয়েছি, তার নাম টিকলি। তাকে বিকাশ টাকা ধার দিয়েছিল। খাতায় নাম আছে 50,000 টাকা। টাকাটা দেওয়া হয়েছে 2 বছর আগে। তারপর 10,000 উসুল হওয়ার পর আর কোনো পেমেন্ট নেই। বিকাশ যে এর সাথে সম্পর্কে জড়িয়ে গেছিল সেটা খুব স্বাভাবিক। তার ফোন এসেছে, কিন্তু সেই দিন 6 ধরে রিসিভ হচ্ছে না। বিকাশ তখন দিব্যি কাজ করে যাচ্ছে, এদিক ওদিক থেকে টাকা তুলে যাচ্ছে, কিন্তু ওর সাথে ফোনে যোগাযোগ রাখতে চাইছে না। কেন? সম্পর্কের কেস তো খুব জটিল পেরু। তুমি তো জানো, হয়তো টিকলির সাথে সম্পর্কের আগুন নিভে গেছিল বিকাশের, তাই আর যোগাযোগ রাখতে চাইনি হয়তো। ওদিকে তার সাথে আবার প্রতারণা করা হয়েছে বুঝতে পেরে টিকলি হয়তো। হতে পারে। টিকলির সাথে কথা বলতে হবে। খিদিরপুরে গেলে একবার উমেশ বেড়ার দোকানে ঢু মারতে হবে। দশাননের সাগরেদ কেউ ছিল কিনা সেটা খুঁজতে হবে। বিস্তর কাজ। পরের দিন সকালে আমরা খিদিরপুর বাজারের ভেতর একটা সেলাইয়ের দোকানের সামনে এসে পৌঁছলাম। দোকানটা একটা ছোট্ট গুমটি মতো, উপরে টিনের চাল। দোকান জুড়ে মহিলাদের সালোয়ার কামিজ, ব্লাউজ, পেটিকোট এইসব টানিয়ে রাখা। তার সামনেই একজন মধ্যবয়স্কা মহিলা সেলাই মেশিন নিয়ে বসে কাজ করে যাচ্ছেন একমনে।
পেরু তার দিকে এগিয়ে এসে বলল। আপনার নাম টিকলি? মহিলাটি সম্মতিসূচক মাথা নাড়ল। পেরু ওর কাছে সংক্ষিপ্ত আলাপ সেরে বিকাশের ব্যাপারে জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি ওনাকে চিনি। আমাকে একসময় টাকা ধার দিয়েছিলেন। লোকটা কেমন ছিল? ভালো নয়। ভালো না কেন? আপনাদের মধ্যে তো বেশ ভাব ছিল, তাই তো? আপনি ওনাকে ঘন ঘন ফোন করতেন কেন তাহলে? পেরু আক্রমণাত্মকভাবে জিজ্ঞেস করল। মেয়েটা বেশ হকচকিয়ে গেল দেখলাম। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, আমাকে বিয়ে করবে বলেছিল। তারপর কিছুদিন যাবত আমার সঙ্গে আর যোগাযোগ রাখছে না। ও মনে হয় আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। বিকাশ নিরুদ্দেশ। আজ প্রায় 4 দিন হলো, আপনি জানেন না? তাহলে এই 4 দিন আপনার ফোন থেকে ওকে ফোন করেননি কেন? নিশ্চয়ই বুঝে গেছিলেন যে মৃত লোক ফোন তুলবে না, কারণ আপনি ওকে হাওয়া করে দিয়েছেন। কি বলছেন আপনি? তারপরেই মুখে হাত দিয়ে হাউ হাউ করে কেঁদে উঠলেন ভদ্রমহিলা। কি? ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আমি তো ভাবলাম টেনশনে আছে, পরে হয়তো ফোন করবে। আমি তো নিজেই ভাবছিলাম একবার দেখা করতে যাব ওর বাড়িতে, কিন্তু আমি কাজের চাপে বেরোতে পারিনি। বিকাশকে খারাপ বললেন কেন? তার কারণটা কিন্তু এখনো বলেননি। ও একদম মেয়েদের মন বুঝতে চাইতো না। মাঝে মাঝে খুব জেদ করতো। আসলে ওর কাছ থেকে টাকা পাওনা ছিল তো আমার। তবে আমি ওকে খুব ভালোবাসতাম, খুব। আমাকে বলেছিল বিয়ে করবে। আমারও একটা মরদ জুটতো, তাই রাজি হয়েছিলাম। চলি, আমার নাম্বার থেকে ফোন এলে ধরবেন। কিছু দূর গিয়ে আমি বললাম, হ্যাঁ পেরু, এ তো মাখামাখি প্রেম মনে হচ্ছে। এই মেয়ে খুন করতে পারে না। কি কান্নাকাটি করছে দেখলে তো। তুমি রিডাকশনের পরীক্ষায় ভুল করে ফেললে দাদা। যে লোকটা তার দিনাদারের সাথে প্রেম করছে, তাকে বিয়ে করবে বলে কথা দিয়েছে, সে খবরের কাগজ দেখে পাত্রী খুঁজবে কেন? সে খবরটা নিশ্চয়ই পেয়েছে। ওর সাথে কেউ আছে নাকি সেটাই দেখতে হবে। এই বাজারে আর কোনো লেডিস টেলার দোকান আছে? খোঁজো তো। কিছুক্ষণ পরে আমরা একটা মহিলা দর্জির দোকানে গেলাম। মহিলার নাম আনোয়ারা। পেরু মালিকের সাথে গল্প জুড়ে দিল, তার কাজের তারিফ করতে করতে। কথা বলতে বলতে এই দোকানের প্রতিদ্বন্দ্বী দোকানের ব্যাপারে খুঁটিনাটি বিষয় জিজ্ঞেস করতে শুরু করলো। যেটা জানা গেল, টিকলি খুব শেয়ানা মেয়ে। খিদিরপুর ডকের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝে ঘুরতে দেখা যেত। সেই ছেলেটি এখানে পাইকারি দোকানে কাপড়ের ছিট বিক্রি করে, মাঝে মাঝে আসে। ছেলেটা আবার নেশা করে, মাফিয়াদের সঙ্গেও নাকি যোগাযোগ আছে। এরপর এক সময় পেরু জিজ্ঞেস করলো, ছোকরার নাম জানেন নাকি? চেহারা কিরকম? নাম জানি না। খিদিরপুর ডক এলাকায় বাড়ি। শুনেছি আবার দুটো বিয়েও আছে। চেহারা রোগা, মুখে রামছাগলের মতো দাড়ি। কথাটা শুনেই পেরুর মুখটা গম্ভীর হয়ে গেল দেখলাম আমি। ছবি দেখলে চিনতে পারবেন? হ্যাঁ, তা পারবো মনে হয়। রহস্যের জট খোলার বদলে ক্রমে যেন আরোই পাকিয়ে যাচ্ছে। কোথায় আমরা দশানন হালদারের বিপক্ষে জোরালো তথ্য প্রমাণ বের করব তা নয়, তার বদলে বিকাশের বাড়ি ঘুরে শেষে পাওয়া গেল কিনা এই টিকলির হদিশ। তার আবার এক রহস্যময় বয়ফ্রেন্ডও আছে, যার আবার ইতিমধ্যেই 2টো বিয়ে। ছেলেটা সম্পর্কে আরও খোঁজখবর করতে গিয়ে পেরু খিদিরপুর বাজারে আরও টেলারিং শপের দোকান খুঁজতে লাগলো, কিন্তু তেমন কোনো সুবিধে হলো না। সে সেই রকম বর্ণনার কাউকে চেনে না যে এই পাইকারি কাপড়ে ছিট বিক্রি করে। পেরু তখনই ফোন করলো একজনকে, কথা বলল কানে হাত দিয়ে। কথা শেষ হওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, বলছি কাকে ফোন করলে? লোকটাকে ট্রেস করা গেল? সুপ্রকাশ সাঁই, এসআই, গার্ডেন রিচ থানা। চিফ গেস্ট মানে সে? ইয়েস ডিয়ার দাদা, শেখ ইসমাইল। পেরুর কথাটা শুনে আমার বজ্রাঘাতের মতো মনে হলো। আরে তাই তো, চেহারার বর্ণনা তো মিলে যাচ্ছে। এই ইসমাইল তো বিকাশ বর্ধন অন্তর্ধানের প্রধান সাক্ষী, এখন লকআপে বন্দি। কিছুক্ষণ পরেই পেরুর মোবাইলটা একটা শব্দ করে উঠল। ও মোবাইল দেখতে দেখতে বলল, চলো, পেয়ে গেছি। আমরা আনোয়ারের দোকানের সামনে গিয়ে দেখলাম দোকান বন্ধ হয়ে গেছে। পাশের এক দোকানদারকে জিজ্ঞাসা করাতে সে বলল, ও বোধহয় খেতে গেছে। প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর পেরু বলল, আজ মনে হয় তার আসতে দেরি হবে। চলো, পরে আবার পরশু দিকে আসবো। আচ্ছা, একটু দাঁড়িয়ে গেলেই তো হতো। ইসমাইলের সাথে টিকলির সম্পর্ক থাকলে তো তোমার কেস সলভ হয়ে যাবে পেরু।
দাঁড়াও, অত সোজা তথ্য প্রমাণ কই? শুধু সন্দেহের বসে সিদ্ধান্ত নিলে হবে? লাশটাও তো পাওয়া যাচ্ছে না। এটা যে মার্ডার কেস না মিসিং পার্সনের কেস সেটাই তো এতক্ষণে বোঝা যাচ্ছে না। চলো, আনোয়ারা ফিরবে না। ওর দোকানের সব কটা তালা দেখো, লাগিয়ে চলে গেছে। ফেরত এলে আমার ধারণা একটা তালা মারলেই চলতো। কথাটা বলেই বাজারের মধ্যে দিয়ে হেঁটে চলল পেরু। আচ্ছা, ছবিটা টিকলিকে দেখালি তো হয় নাকি? পাগল নাকি? সতর্ক করে দেবো যাতে পাখি ফুরুত হয়ে যায়। ওসব হালকা চালের কথা একদম ভাববে না। আমার ধান্দা হচ্ছে প্রধান মাথাকে পাকড়াও করা, তাকে বিন্দু মাত্র ব্যাপারটা বুঝতে না দেওয়া। পেরু খিদিরপুর মোড়ে হেঁটে এসে একটা নাম্বারে ফোন করলো। লোকটা ফোন ধরতেই পেরু বলল, আপনার সাথে একবার দরকার আছে। বিকাশ বর্ধনের ব্যাপারে একটু কথা ছিল। আপনার দোকানটা কোথায়? পেরুর কথা শেষ হতেই আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? উমেশ বেরা, তোমাকে সকালে বলেছিলাম, ভুলে গেলে? আরে না না, ভুলবো কেন? খিদিরপুরে ভাতের হোটেলে মালিক। আমরা হেঁটে হেঁটে খিদিরপুর মোড় পেরিয়ে খিদিরপুর রোডের ওপরে একটা হোটেলে এসে ঢুকলাম। ওর মালিক উমেশ বাবু যেন আমাদের জন্যই অপেক্ষা করছিলেন। লুঙ্গি পরা, সাদা সাদা চুল, সাদা দাড়ির অপরিচ্ছন্ন মুখ। পেরু ওনার কাছে জিজ্ঞাসা করলো যে উনি উমেশবাবু কিনা। উনি হোটেলের ডাইনিং স্পেসের পেছন দিকে একটা ফাঁকা টেবিলে আমাদের আপ্যায়ন করে বসিয়ে বললেন, বলুন, আমি কিভাবে সাহায্য করতে পারি? বিকাশ বর্ধন আপনার হোটেলে শেষ কবে এসেছিল? এই দিন দশেক আগে হবে। কেন বলুন তো? উনি মিসিং হয়ে গেছেন। পুলিশের ধারণা হয় কিডন্যাপিং বা খুন। এই কাজ কি করতে পারে বলে আপনার ধারণা? বিকাশ তো সুদে টাকা ধার দিত, পর্দা ট্যাক্স কালেক্টরও ছিল। কারোর সাথে ঝামেলা থাকতেই পারে টাকা পয়সার জন্য। দাঁড়ান 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 বলেই কি ভাবতে লাগলেন উমেশবাবু। কিছু মনে পড়লো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। বিকাশ একটা স্কুটি নিয়ে আসতো। এখান থেকে বেরোনোর মুখেই একটা ট্রাক প্রায় ব্রেক ফেল করে ওকে প্রায় পিষে দিচ্ছিল। ওই বাইক নিয়ে ড্রেনে ঢুকে যায়, আর ট্রাকটা না দাঁড়িয়েই চলে যায়। আচ্ছা, ওই ট্রাকের নাম্বারটা মনে আছে? না না, সেটা কেউ মনে রাখে নাকি? তারপরেই বিকাশ এই চত্বরে ঢোকেনি? আমার এখানে যা কিছু ট্যাক্স বাকি ছিল আমি সব ক্লিয়ার করে দিয়েছি। ধার বাকিও অল্প অল্প করে ফেরত দিচ্ছি। আর ওই দিকে কেন আসবে বলুন? ওর উপর যেহেতু এটা পরিকল্পিত হামলা মনে হচ্ছে, কে করতে পারে? উমেশ বেরা কিছু বলল না, অথচ মনে হচ্ছে ও যেন কিছু চেপে যাচ্ছে। পেরু ওর দিকে ঝুঁকে পড়ে বলল, ভয় পাবেন না, ওর নামটা নিন, সম্পূর্ণ গোপন থাকবে। আমরা পুলিশের হয়েই তদন্তটা করছি। উমেশ বেরা আমতা আমতা করে বলল, হ্যাঁ, বিকাশ বলছিল ও একটা জমি কিনতে চায়, বিয়ে করতে চায়। বাজারে প্রায় 20 লাখ টাকা পড়ে আছে ওর। একটা ভালো জমি হাতে পেয়েছে। পার্টি বায়না করতে বলেছে। সবার কাছে তদবির করছে, কিন্তু দশাননের কাছে গেলেই ওর টাকা তো দিচ্ছেই না, উল্টে জান নিয়ে নেওয়ার হুমকিও দিচ্ছে। ওকে নাকি ফোন করতেও নিষেধ করেছে। অনেক ধন্যবাদ। এই কথাটা কোর্টে বলতে পারবেন তো? উমেশবাবু আর কিছু উত্তর দিলেন না, গুম মেরে বসে রইলেন। পেরু ওর দিকে তাকিয়েছিল। হঠাৎ ওর পেছনে একটা ছবির দিকে নজর পড়ে। ছবিটায় উমেশবাবু দাঁড়িয়ে আছেন, পাশে আরেকটি ছেলে পাশ থেকে জড়িয়ে ধরেছেন। ছেলেটির মাথায় ফেস টুপি, পরনে কুর্তা। পেরু ছবিটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আপনার দোকানে পার্টনার নাকি? না 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 না, ও তো আনোয়ার আলী, বাড়ি হলদিয়ায়। আমার এখানে কাজ করত। খুব দুর্ভাগ্যজনকভাবে গত 10 তারিখ ওর বুকের যন্ত্রণা হয়, হার্ট অ্যাটাকে মারা যায়। একজন দক্ষ কুক ছিল। ওর অভাবে যে কি সমস্যা হচ্ছে আমার। সে কি, দেখে বয়স তো বেশি মনে হচ্ছে না। না না, ওর বুকে ব্লক ছিল। রবিবারে কাজ করতে করতে হঠাৎ অসুস্থ লাগছিল। আমি ভেতরে একটা খাটিয়াতে ওকে শুইয়ে দিই। তারপর বাড়াবাড়ি হলে ডাক্তার নিয়ে আসি, কিন্তু ততক্ষণে সব শেষ। ভেরি সরি। আচ্ছা, আমরা উঠি তাহলে। বলেই পেরু টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। ভাত খেয়ে যান, লাঞ্চের টাইম তো প্রায় হয়েই গেল। না ধন্যবাদ, পরে একদিন সময় করে আসবো। কথাটা বলে পেরু ওনার হোটেল থেকে বেরিয়ে এলো। আমি বললাম,
তুমি না বড্ড বেরসিক বুঝলে, অবজারভেশন পাওয়ারও কমে যাচ্ছে। ওই পাশের টেবিলে সর্ষে ইলিশ সার্ভ করছিল, দেখতে পেলে না? শুধু ইলিশ দেখলেই হবে? ভেতরে দুটো বড় বড় ফ্রিজার খেয়াল করনি তো, তাই কথাটা বললে? এই হোটেলে টাটকা বাসি সব মিক্স হয়। কথাটা বলেই হন হন করে পেরু ডায়মন্ড হারবার রোডটা পেরিয়ে ওপারে পৌঁছে গেল। পেরু একটা বাসকে হাত দেখিয়ে দাঁড় করালো, তারপর বাসটা কাছে এসে দাঁড়াতেই বলল, আস্তে আস্তে আস্তে। না, যাব না। আসুন আসুন আসুন। কি হলো? কন্ডাক্টর তেড়ে একটা খিস্তি দিল। আমি ওর পাগলামি দেখে বললাম, আরে কি হলো, বাসে উঠলে না কেন? তুমি এইখানেই দাঁড়াও, 2 মিনিটের জন্য আমি রাস্তা বের করে জাস্ট আসছি। বলেই ও রাস্তাটা হুট করে পেরোতে গেল। একটা হলুদ ট্যাক্সি হুশ করে ওর পাশ দিয়ে প্রায় গা ঘেঁষে বেরিয়ে গেল। আর একটু হলেই রান ওভার হয়ে যাচ্ছিল। আরে কি করছো কি, দেখে যাও। কিছুক্ষণ পর দেখি ও মাথা নিচু করে ফেরত আসছে, চোখ মুখ বেশ একটু চিন্তিত। আমি বললাম, ওই আনোয়ারার দোকানের দিকে গেছিলে নাকি? মানে ও আবার দোকান খুলেছে? পেরু কিছু বলল না, সামনে দাঁড়ানো একটা বাসের দিকে ছুটতে লাগলো। বলল, পা চালিয়ে এসো। ইকবালপুরীর কাছাকাছি আসতেই আমাকে পেরু বলল, তুমি ফ্ল্যাটে ঢুকে যাও, যাবার পথে বাজারটা ঘুরে এসো। পাবদা মাছ পাও নাকি দেখো তো, রাতে খাবো। আমি একটু সামনে নেমে যাব। আরে ব্যাপারটা কি, তুমি আবার অন্য কোথাও যাবে নাকি? এই বাড়িতে কাউকে নেমন্তন্ন করেছো নাকি আবার? ডিএসপি সাহেবকে? গেস করো। এই দাঁড়াও দাঁড়াও, তুমি কেসটার ব্যাপারে না সাংঘাতিক কিছু পেয়েছো নিশ্চয়ই, তাই সেলিব্রেট করছো, তাই তো? চলবে। তারপর তুমি ফিরে গিয়ে খিদিরপুর বাজারে ঢুকলে, তারপর দেখলে আনোয়ারা ফেরত এসেছে, তাকে ছবি দেখালে, সেই ইসমাইলকে শনাক্ত করেছে। আমি মুমিনপুরে নেমে যাব, ওখান থেকে ভবানীপুর যাব, তারপর হাওড়া যাব। হাওড়া? ওখানে কেন, মানে আবার কোন মুলুকে যাবে? শ্যামাপ্রসাদ মুখার্জি বন্ধ, বলল পেরু। তারপর আমাদের দুজনের টিকিটের ভাড়া মিটিয়ে মোমিনপুরে নেমে গেল। আমি বাজার ঘুরে পেরুর প্রিয় পাবদা মাছ বাজার করে বাড়ি ঢুকলাম। রান্নার দিদি বাড়িতেই ছিল, তাকে মাছটা দিয়ে বললাম, পেরু রাতে খাবে, দুপুরে একজনের মতো রান্না করলেই হবে। তারপর বিকেলের দিকে এনএস রায় রোডের উপর দিয়ে হাঁটতে হাঁটতে কেসটা নিয়ে ভাবতে লাগলাম। তখনই পেরুর ফোনটা এলো। হ্যাঁ, ট্রেনে করে ফিরছি, 9টার মধ্যে ঢুকে যাবো। পাবদা মাছ পেয়েছিলে? রাতে রান্না করছো তো? হ্যাঁ হ্যাঁ, আমায় তো কিছু বলবে না, তোমার যাওয়ার উদ্দেশ্য সফল হয়েছে? আরে ডিয়ার দাদা, তোমাকে তো আরো খোরদার হতে হবে বলো। নিজেই তো চেন্নাই গিয়ে কেস সলভ করে এলে, আমি চাই এরকম তুমি আরো কেস সলভ করো। এগুলো তোমার পরীক্ষা। সেও তো তুমি না হেল্প করলে থোড়াই হতো আমার একা কৃতিত্বে। আর তাছাড়া আমরা দুজনে একটা জুটি, বুঝলে, জঙ্গলে একটাই বাঘ থাকে, সেই রকম তুমি থাকো, সেটাই বেটার। আমি কখনোই তোমার সমকক্ষ নই, হতেও চাই না। এবার আর বাজে না বকে বলো কি পেলে, ফাইনালি বলো। একটা 2 লিটারের ঝাঁঝালো সোডা নিয়ে আসবে দাদা, একটু বেরিয়ে। আমি তাড়াতাড়ি পৌঁছে গিয়ে কথা বলছি। কথাটা বলেই পেরু ফোনটা রেখে দিল। আমার কিন্তু বেশ রাগ হলো, কেসটা সলভ করে ফেলেছে অথচ আমায় এখনো লেজে খেলাচ্ছে। পেরুর বহুদিনের স্বভাব এটা, আমি জানি। রাতে 9:30টার সময় ও হন্তদন্ত হয়ে কানে ফোন নিয়ে রুমে ঢুকলো। কথা শেষ হওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, ওহ, তোমার ব্যস্ততা মিটেছে? কখন খাবে? আরে ফ্রেশ হয়ে নাও এবার। আরে ডিএসপি সাহেবের সাথে কথা হলো, কাল ভোর 5:30টায় প্রোগ্রাম হয়েছে। এতক্ষণ ধরে মেশিন খোঁজা হচ্ছিল, এইমাত্র একজনকে পাওয়া গেছে। ডিএসপি সাহেব ওটাই জানালেন। আমরা স্পটে পৌঁছে যাব? কোথায়? যেখানে বিকাশ বর্ধনের বডি পুঁতে দেওয়া হয়েছে। কি? ওর বডি তুমি বের করে ফেলেছো? তা কোথায় সেটা? এখান থেকে উঠে সোজা ক্যাবিনেটটার দিকে যাও, ওখানে ডান দিকের ওই যে 2 নম্বরের ড্রয়ারে একটা খাতা আছে, ওখানেই খুনির নাম পাবে। এখন আর আমাকে ডিস্টার্ব করবে না, এখন গজল টাইম। বলেই মিউজিক সিস্টেমে গুলাম আলীর গান চালিয়ে দিল। আমি ড্রয়ারটা খুললাম। যে খাতাটার কথা পেরু বলছিল সেটা বিকাশ বর্ধনের দেনা হিসেবের খাতা। তাতে শুরু থেকে শেষ পর্যন্ত 100-র ওপর নাম। পেরুর এই ধরনের প্র্যাকটিক্যাল জোক আজ আমার কাছে নতুন কিছু নয়। পরের দিন সকালে আমি আর পেরু 5:30টার মধ্যে প্রস্তুত হয়ে আমাদের কেসের
চূড়ান্ত ফয়সলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পেরু একটা ক্যাব বুক করলো, ড্রাইভারকে বলল। খিদিরপুর। তারপর ডিএসপি সাহেবকে ফোন করে বলল, আমরা তো বেরিয়ে পড়েছি, মিনিট 15-এর মধ্যে পৌঁছে যাব। আপনারা কতক্ষণে আসছেন? আমাদের গাড়িটা ডায়মন্ড হারবার রোড ছেড়ে খিদিরপুর থেকে মোড় নিল। কিছুক্ষণ পর একটা নির্জন স্থানে এসে দাঁড়ালো। একটু দূরেই দুটো পুলিশের গাড়ি আর একটা শববাহী গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নেমে পড়লাম আমরা। একটু হেঁটে যেতে যেতেই বুঝলাম এটা একটা গোরস্থান। পেরু এগিয়ে তার ভেতরে ঢুকে গেল। একজন টুপি পরা লোক ওসি সাহেবের সঙ্গে কথা বলছে। তার পাশে ডিএসপি সাহেবও দাঁড়িয়ে আছেন। তার সামনেই একটা জেসিবি একটা স্থানে মাটি খুঁড়ছে। সকালবেলা এলেন স্যার, কাজটা সুন্দরভাবে হয়ে যাবে স্যার, কোনো ঝুটঝামেলা হবে না। টুপি পরা লোকটা বলল কথাটা ডিএসপি সাহেবকে। ডিএসপি সাহেব এরপর পেরুর দিকে তাকিয়ে বললেন, আপনি নিশ্চিত তো? গোয়েন্দাগিরি ছেড়ে দেবো পূর্ব। আবার বুকটা ধুকপুক করতে লাগলো। এটা কার কবর খোঁড়া হচ্ছে ভাবলাম আমি। উত্তেজনার চাপে নাজেহাল হয়ে যাচ্ছি। হঠাৎ একটা কটু গন্ধ নাকে এসে লাগলো। রুমাল বের করে নাক চাপা দিলাম। মিনিট 10-এর মধ্যে একটা পচা গলা লাশ সেই পরীক্ষা থেকে উদ্ধার হলো। লাশটা সাথে সাথে তুলে প্লাস্টিকে মুড়ে নিয়ে শববাহী গাড়িতে তোলা হলো। তারপর সেই জেসিবি গাড়িটা মাটি পুনরায় গর্তের ভেতর পুড়ে দিতে লাগলো। লাশটা দেখলেন? ডিএসপি সাহেব টুপিওয়ালা লোকটাকে জিজ্ঞাসা করলেন। স্যার, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এ তো আনোয়ার নয়, এ তো কালো দাড়ি আছে। আনোয়ারের তো কামানো গাল ছিল। আপনি ঠিকই বলেছেন স্যার। কথাটা আমার মাথায় বজ্রাঘাতের মতো লাগলো। নামটা তখনই আমার মনে পড়ল, আনোয়ার আলী। হ্যাঁ, এই সেই আনোয়ার আলী, উমেশ বেরার হোটেলের পাঁচক, যে নাকি হার্ট ফেল করে মারা গেছিল। মাথার ভেতরে কেমন সব গোলমাল পাকিয়ে যেতে শুরু করল। আনোয়ার আলীর মরদেহ তুলে ফেলে সেইখানে বিকাশ বর্ধনকে কবর দেওয়া হয়েছে। আমার মাথা ভোঁ ভোঁ করতে লাগলো। তখনই ডিএসপি সাহেব বলে উঠলেন, সুপ্রকাশ, ওসি সাহেব, গাড়ি পাঠিয়ে খুনি উমেশ বেরাকে কাস্টাডিতে নিন। বিকাশ বর্ধনকে খুনের চার্জে। তারপর রোগড়ে রোগড়ে সব মহাভারত বের করুন। আর লাশটাকে ডিএনএ টেস্ট করতে পাঠান। ফরেন্সিকও ডাকুন। এই জায়গাটা আর লাশটা ভালোভাবে দেখা যাক। সুপ্রকাশ, ঠান্ডা মাথায় কেসটা সাজাবে, ফাঁক ফোকর যেন না থাকে। বুঝতে পেরেছ? পেরুর দিকে তাকিয়ে কথাটা বললেন উনি। এবার আমার অফিস চলো। কেসটা কিভাবে ক্র্যাক করলেন সেসব ডিটেলসগুলো শুনবো। পেরু আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, দাদা সব জানে। ডিএসপি সাহেবের অফিসে ঢোকার মুখেই একটা ফোন এসেছিল। উনি ফোনে কথা বলে নিয়ে আমাদের বললেন, উমেশকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ থেকেই সন্দেহ করেছিল ওর হোটেলের পেছন দিকে দিয়ে পালানোর চেষ্টা করছিল। পেরুবাবুর কথা মতো ওর হোটেলের ফ্রিজার পরীক্ষা করার জন্য ফরেন্সিক টিমকেও বলা হয়েছে। ওর থেকে জানতে পেরেছি যে আনোয়ার আলী ইউপিতে পালিয়ে গিয়েছে আর ওর নতুন ফোন নাম্বার পেয়েছি। ধরা পড়ে যাবে, চিন্তা নেই। আচ্ছা উপেনবাবু, এবার আপনার মুখ থেকে শুনতে চাইছি যে কিভাবে আপনারা কেসটা ধরলেন। আমি যদিও ব্যাপারটা জানি, তবে পেরুই বলুক। এত খেটে খুঁটে বের করলো, ওকে সুযোগ দেওয়াই যায় কি? ওকে, তোমার কথার মান রেখেই বলছি। তদন্ত করতে করতে প্রথমেই প্রাইম সাসপেক্ট হয়ে যায় দশানন হালদার, কারণ তার সাথেই শেষ দেখা করেছিল বিকাশ, আর তার প্রত্যক্ষদর্শীও আছে। তাছাড়া ওই দিন বিকাশ আরও কয়েকজনের সাথে দেখাও করে, সেটা তার কলের ডিটেলস দেখলেই বোঝা যায়। আমি তাদেরকে ফোন করি, তারাও বলে বিকাশ টাকা এসে নিয়ে যায়। তারপর শেষ দেখা করে জলার কাছে গিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। আমার প্রথমে ধারণা হয়েছিল যে সে কিডন্যাপড হয়, কিন্তু তার কোনো মোটিভ খুঁজে পাওয়া গেল না। তার কাছে $1-2 টাকাও ছিল, অথচ টাকাটা তার ঘরে পাওয়া যায়নি। এইখানেই আমার খটকাটা লাগে। বিকাশ কি তাহলে নিরুদ্দেশ হবে মনে করে টাকা নিয়ে বেরোয়, নাকি অন্য কোথাও ডেরা বানিয়েছে? তার ফোনের টাওয়ার লোকেশনের একটা এলাকায় হদিশ দেয় বটে। আমি ভাবলাম সে হয়তো সেই ঘরেই টাকাটা লুকিয়ে রেখেছে। আমি ওই এলাকায় দুটো ভাতের হোটেলের খোঁজ নিয়ে জানতে পারি, ছবি দেখিয়ে, যে সে এখানেই একটা জায়গায় ভাড়ায় থাকে। কিন্তু কেন সে দশাননের ভয় লুকিয়েছিল, এটা তখনও রহস্য ছিল। এটা ছাড়াও জলার ধারে দুটো জুতোর দাগ পাওয়া যায়, একটা 8 নম্বর, একটা 10 নম্বর। 10 নম্বরটা পুলিশের, ওটা 5 ফুট 10-এর কেউ, যেটা
এসআই এর হওয়াই স্বাভাবিক। উনি সাইটে গিয়েছিলেন, তাহলে এই টাটকা জুতোর দাগটা সম্ভবত বিকাশবাবুর নিজের অথবা কিডন্যাপারের। আমি তারপর বিকাশবাবুর বাড়িতে গিয়ে ওর পুরনো জুতোর সাইজ দেখি, সেগুলো 7 নম্বর। এই ব্যাপারটাও আমার খটকা লাগে। আমি সিদ্ধান্তে আসি ওই জুতোর ছাপটা তাহলে নিশ্চয়ই কিডন্যাপারের। সিসিটিভিতে দেখা যায় একটা মারুতি ভ্যান ওই জলার দিকে যাচ্ছে, কিছুক্ষণ পরেই আবার ফেরত আসছে। ও, এই ভ্যানটা দিয়েই তার মানে কিডন্যাপ করা হয়েছে? হ্যাঁ এবং না, বলছি। তারপরে দশাননের কাছে যাই। সে যথেষ্ট মস্তান গোছের লোক, কিন্তু আমার জন্য যেটা পয়েন্ট অফ ইন্টারেস্ট, যে তার বিরুদ্ধে কোনো সরাসরি প্রমাণ নেই। তার ফোনের সাথে ইসমাইলের ফোনের কোনো লিঙ্ক নেই। নিখোঁজের দিন ছাড়া বিকাশবাবুর সাথে তার ফোনে কোনো কথা হয়নি। এবার বিকাশের খাতা দেখে আমি আরও অবাক হয়ে গেলাম। তিনি বিকাশকে নিয়মিত টাকা দিতেন, তাহলে বিকাশের সাথে টাকা নিয়ে ঝামেলার তত্ত্বটা ঠিক জোরালো হচ্ছে না। আমি আরও ক্লু খুঁজতে লাগলাম। এর মধ্যেই টিকলি বলে একটি মেয়ের নাম পাই বিকাশের খাতায়, আর অন্যদিকে ওর ঘরে খবরের কাগজে বৈবাহিক বিজ্ঞাপনে গোল করা দেখে একটা দিকে ইঙ্গিত পাই। বিকাশ বর্ধন বিয়ের জন্য পাত্রী দেখছিল। সে ওই জন্যই নিয়মিত পেপার রাখত। সেটা আমি ওর ঘরে পেপারের ডাই দেখেই বুঝেছি। এদিকে টিকলির সাথে কথা বলে বুঝলাম ও বিকাশের সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছিল, আর বুঝতে পারছিল যে বিকাশ ওকে ধোঁকা দেবে। খোঁজ করে জানা গেল টিকলিও ধোয়া তুলসী পাতা নয়। দুটো বিয়েওয়ালা একজনের সাথেও তার সম্পর্ক আছে, তবে টিকলি তাকে ভুলে বিকাশকে বিয়ে করবে ভেবেছিল। আর এদিকে বিকাশের মনের কথা বুঝতে পেরে রাগে ফুঁসতে থাকে। একসময় মনে হয় এই লোকটাই ইসমাইল নয় তো। সেটা বোঝার জন্য আমি চেষ্টা করি, কিন্তু কপাল খারাপ থাকায় সেই দিন কোনো খোঁজ পাইনি। কিন্তু খটকাগুলো মনের মধ্যে রয়ে গেল। যেমন বিকাশ কেন লুকিয়ে থাকছে, এই প্রশ্নটার জুৎসই উত্তর খুঁজতে থাকলাম। আমরা তো তার পরপরই উমেশ বেরার হোটেলে গেলাম। হ্যাঁ, ওর নাম বিকাশের খাতায় লেখা দেখে আমি একবার ফোন করে ওর ওখানে যাই। তারপর কথাবার্তার মাধ্যমে জানতে পারি একজন আনোয়ার আলীর কথা, যে কিছুদিন আগেই দোকানে হার্ট অ্যাটাক করে মারা গেছে। যে খাটটায় ও অসুস্থ হয়ে শুয়েছিল তার অল্প দূরেই ছিল দুটো ফ্রিজার, খাবার দাবার রাখার জন্য ব্যবহার করা হয়। ব্যাপারটা তখনও আমার মনে কোনো সন্দেহ তোলেনি। আমি রাস্তা পেরিয়ে বাস ধরতে গেলাম। বাসে উঠতে গেলাম, তখনই একটা দিকে আমার নজর গেল। আরে তোমায় তো কন্ডাক্টর খিস্তি দিয়েছিল, ওইটা? ধুর, একটা মারুতি ভ্যান। ভ্যানটা খিদিরপুর রোড থেকে বেরিয়ে এসে ডায়মন্ড হারবার রোডে উঠল। কিডন্যাপারের গাড়ি? ঠিক। আমার তখনই সমস্ত খটকা দূর হয়ে গিয়ে মনটা আনন্দে নেচে উঠল। আমি সাথে সাথেই রাস্তা বেরিয়ে গিয়ে উমেশ বেরার গলিতে অন্য দোকানগুলোতে জেরা করতে ঢুকলাম। এটা অবশ্য আগেই করা উচিত ছিল, কিন্তু যে নিপুণভাবে উমেশ চালটা দিয়েছিল তাতে প্রায় মাত হয়ে যাচ্ছিলাম। দোকানগুলোতে জিজ্ঞেস করলাম। যেদিন বিকাশে পাড়ায় ঢোকে, বলাই বাহুল্য সে পর্দা ট্যাক্স কালেক্টর বলে সবাই তাকে চিনত। সেই দিন বিকাশ বর্ধন কি কোনো ট্রাকের সামনে পিষ্ট হতে যাচ্ছিল? উত্তর শুনে বুঝে গেলাম ব্যাপারটা পুরো মিথ্যে। উমেশ যাদব পুরো মিথ্যে কথা বলেছে। সেদিন বিকাশ বর্ধনের কোনো অ্যাক্সিডেন্টের মতো ঘটনাই ঘটেনি। ঠিক বুঝলাম না, বাইক অ্যাক্সিডেন্টের সাথে কিডন্যাপিং এর কি সম্পর্ক? সে তো বলবেন উমেশের দোকানে গিয়েছিল প্রায় 11-12 দিন আগে, আর কিডন্যাপ হয়তো আরও প্রায় 6 দিন আগে। সম্পর্ক আছে স্যার, এখানেই তো মাথার খেল। বিকাশ বর্ধনের আসলে কোনো কিডন্যাপিংই হয়নি। মানে ওর বাইক পাওয়া গিয়েছে, ওকে সিসিটিভিতে দেখা যাচ্ছে। ওটা আনোয়ার আলী স্যার। আর এদিকে আনোয়ার আলীর হার্ট অ্যাটাক হয়েছে। নাটক করে বিকাশ বর্ধনকে চালান করে দেওয়া হয়েছে কবরে। বলেন কি? মোটিভ? চোখ কপালে তুলে বললেন ডিএসপি সাহেব। টাকা প্রায় 4 লক্ষ টাকা। এটা ছাড়া আনোয়ার আলীর নামে একটা কেস চলছিল। আমি খবর পেলাম সে গা ঢাকা দিতে চাইছিল, আর ওদিকে উমেশের একটা লোক দরকার ছিল যে তাকে কিছু টাকা তুলে দিতে পারবে। সে নিজে ভাতের হোটেল চালায়, রেস্টুরেন্ট চালানোর ব্যবসা করা দশানন হালদার তার কম্পিটিটর। বিকাশের হার্টের সমস্যা ছিল। টাকা তুলতে এসে উমেশের সাথে তার ঝগড়া হয়। উত্তেজনার বশে আমার ধারণা তার হার্ট অ্যাটাক হয়। তখনই উমেশের এই তুখর প্ল্যানটা মাথায় আসে। সে লোকজন ছুটি দিয়ে দেয়, তারপর হোটেল ফাঁকা করে বিকাশের বডি ফ্রিজারে চালান করে দেয়। তারপর বিকাশের স্কুটিটা লুকিয়ে দেয়। পরদিন আনোয়ারের হার্ট অ্যাটাক নাটকটা করে, টাকা পয়সা খাইয়ে ডেথ সার্টিফিকেট জোগাড় করে। তারপর আনোয়ার আলী আর বিকাশের বডি সুযোগ বুঝে পরিবর্তন করে দেয়। এদিকে আনোয়ার দাড়ি গোঁফ লাগিয়ে বিকাশ সেজে ঘুরে বেড়ায়, টাকা তুলতে থাকে। সে দশাননের সাথেও দেখা করে তারপর বাইক নিয়ে জলার ধারে চলে যায়।
এদিকে এই ভ্যানটা পড়ে গিয়ে তাকে তুলে নিয়ে আসে। কিন্তু কেউ তাকে চিনতে পারলো না। চিনতে পারার ভয় সে বিকাশের বাড়ি ঢোকেনি, পাড়ায় থাকেনি। যেহেতু তারা সর্বক্ষণ তাকে দেখে, তারা চিনে ফেলবে বলে চান্স নেয়নি। এদিকে ফোন করে চাপা গলায় বাকিদের থেকে টাকা চাইতো। এসে বেশি দাঁড়াতো না, চোখে সানগ্লাস লাগিয়ে ঘুরতো। আমি আমার সন্দেহ দূর করার জন্য পরে বিকাশের ক্লায়েন্টদের সাথে কথা বলেছি। সবাই বলেছে ওর গলাটা চাপা লাগছে, ঠান্ডা লাগলে যেমন হয়। আর সিসিটিভিতে চোখের সানগ্লাস তো দেখাই যাচ্ছে। এই কিন্তু আনোয়ার আলী যে বিকাশ সেজেছে সেটা জানলে কি করে? আমি ফের একবার উমেশের দোকানে যাই। এক কর্মচারী থেকে আনোয়ার আলীর বাড়ির ঠিকানা জোগাড় করি। সেটা হলো শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর, হলদিয়া। সেখানে যাই, গিয়ে রিপোর্টার বলে পরিচয় দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাই। যেমন ওর জুতোর সাইজ 8 নম্বর, ওর গ্রামীণ অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে ওর মৃত্যুর পর দিন। তাছাড়া বাড়ির লোকজন জানেই না ও কোথায়। ও যে মারা গেল ওর বাড়ির লোক সেটা জানে না। ভাবুন, হয় কখনো? আমি পেরুর দিকে এগিয়ে ওর কাঁধে চাপড়ে দিলাম, বললাম, সাবাস, আমি তোমার চারপাশে 24 ঘন্টা ঘুরছি, একটুও ঘূর্ণাক্ষরে কিলারকে বুঝতে দাওনি তুমি। না, তোমাকে একটা স্যালুট জানাতেই হচ্ছে। আমার তরফ থেকেও নিয়ে রাখবেন, অসাধারণ। কথাটা বললেন ডিএসপি সাহেব। তারপর পেরুর দিকে হাত বাড়িয়ে করমর্দন করে বললেন, আপনার সাথে কাজ করে সত্যিই খুব ভালো লাগলো, কিন্তু এটাকে তো সেলিব্রেট করতে হচ্ছে। আজ তাহলে সন্ধ্যার একটা পার্টি হোক আমার ওখানে। কি খাবেন বলুন, পুরো পাড়া মিলে হল্লা করব। আমায় ক্ষমা দিন স্যার, কেস সলভ হয়ে গেছে। এবার আমার ছুটি। দিন দুয়েক পুরো মাথার সুইচ অফ করে এবার ঘরে বসে রেস্ট নেওয়ার পালা। মুহূর্তে নিস্তব্ধতা। আমি সেই নীরবতা ভাঙলাম। একটা কাজ করুন স্যার, চিংড়ি চপের ব্যবস্থা করুন তো। পেরু ঠিক গন্ধে গন্ধে গিয়ে হাজির হবে। ডিটেকটিভদের ঘ্রাণ শক্তি এমনিতে খুব প্রবল হয় কিনা। পেরু, ওসব হচ্ছে না। তুমিই তো বলো নো লেজার টাইম ফর জেনারেলস, আর তুমি আমাদের জেনারেল। কি জেনারেল পেরু, তাই তো?